তো শুরু করার আগে একটু সবার সম্পর্কে একটু ধারণা নেই। আ নিসা আপু, আপনি কি আমাদের ক্যাম্পাসে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়? না, আচ্ছা, আপনি আমি কি হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্টাল প্ল্যানিং মাস্টার্স কমপ্লিট করেছি এন্ড আমি হচ্ছে আপাতত প্রিপারেশন নিচ্ছি বাইরে যাওয়ার জন্য। আচ্ছা, প্রীতি আপু, আপনি কোন ডিপার্টমেন্টের? সুজানা, প্রীতি, আচ্ছা যাই হোক। না, ডিপার্টমেন্ট কেন শুনতেছি? ডিপার্টমেন্ট শুনলে আমার জন্য ইজি আরকি। যেহেতু আমি আপনাদের আরও শিখাবো, তো আগে থেকে যদি আইডিয়া হয় যে কে কোন ডিপার্টমেন্টের, কারণ একেকজনের এনালাইসিস এর টাইপ একেক রকম। তো আগে থেকে ওই অনুযায়ী হলে ওইসব জায়গাগুলোতে বেশি এমফাসাইজ করতাম আমি আরকি। হুম, আচ্ছা। ধন্যবাদ। মাহমুদুল হাসান, ভাই আপনি কি ক্যাম্পাস শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া। আ না ভাই আমি শেরেবাংলা না, আমি বিউপিতে পড়ছি ইকোনমিক্স ডিপার্টমেন্ট। আচ্ছা, ইকোনমিক্স ডিপার্টমেন্ট আছে। শহীদুজ্জামান, আপনি কোন ডিপার্টমেন্টের? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা ইউনিভার্সিটি জার্নালিজমের। আমি মাস্টার্স শেষ করছি 2010-11 এ। আচ্ছা, আচ্ছা। তো আমি এখন একটা ব্যাংকে আছি। আর আমি হচ্ছে মাস্টার্স করার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি একটা হায়ার স্টাডিজ একটা মাস্টার্স করার জন্য দেশের বাইরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি আরকি। আচ্ছা, তো ওইটা থেকে তন্ময় ভাইয়ের সাথে কথা, ওইখান থেকে এখানে আসা। আচ্ছা, আচ্ছা। ইকরাম ভাই, আপনি কোন ডিপার্টমেন্টের? আপনি মেবি পরে জয়েন করছেন। ইকরাম ভাই? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। যদি কেউ কমফোর্টেবল না হয় জানাতে, প্রবলেম নাই। আচ্ছা, আমি হচ্ছে আ তন্ময়ের ব্যাচমেট। আমি মেহেদী হাসান শাকিল। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স কমপ্লিট করছি। মাস্টার্স আমার ডিফেন্স বাদ আছে। আমি প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করছি আরকি। তো আজকে মেইনলি আমাদের দেখানোর বিষয় হচ্ছে ডেটা নিয়ে। যেহেতু আমাদের কাজটা কি? আমরা যেখানে আসছি সবাই হায়ার স্টাডিজ এর জন্য। তো আমাদের মেইন কিন্তু মানে এইসব জিনিস শেখার মেইন কারণটাই হচ্ছে যাতে আমরা আমাদের ডেটা গুলা থিসিস বা এক্সপেরিমেন্টাল ডেটা অথবা রিভিউ আর্টিকেল বা সায়েন্টিফিক এনালাইসিস যে এনালাইসিস গুলো লাগে এসব ডেটা সম্পর্কে আমাদের যাতে একটু ধারণা থাকে। হ্যাঁ? সে সম্পর্কে যাতে আমরা সুন্দর মতো এনালাইসিস করতে পারি। তো এনালাইসিস করার আগে ১ম জিনিসটা কি? সেটা হচ্ছে আমাদের ডেটাটা কিরকম সে সম্পর্কে জানা দরকার। তার আগে মনে হয় তন্ময় আপনাদের একটু ক্লাস নিছে হচ্ছে রিসার্চ মেথোডোলজি সম্পর্কে। একদিনের হয়তোবা কিছু না কিছু ধারণা দিছে। তো আজকে ঐটারই পার্ট হিসাবে আমি আপনাদের ও আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। সমস্যা নাই। আজকে ওইটারই পার্ট হিসাবে আমি আপনাদের আরকি আ রেফারেন্সিং টা আগে দেখাবো। হ্যাঁ? তো আজকে কি অনুযায়ী ক্লাস হবে সেটা আমি আপনাদের সম্পর্কে একটু ধারণা দেই। আমি স্ক্রিনটা শেয়ার করি। আপনারা মেবি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা। তো আজকে ক্লাস কিসের উপর হবে সেটা সম্পর্কে একটু মোটামুটি আপনাদের একটু ধারণা দেই। তো আজকে মেইনলি ক্লাস হচ্ছে রেফারেন্সিং অ্যান্ড ডেটা এনালাইসিস এর উপর। তো এইখানটাতে আমরা কি দেখব? রেফারেন্সিং। রেফারেন্সিং আমরা কেন করি? এটা আমরা সবাই জানি। আপনারা যেহেতু সবাই মাস্টার্স কমপ্লিট অনেক বা মাস্টার্সে অধ্যয়নরত আছেন বা অনেকের আবার আ উম জব ফিল্ডেও আছেন। এই রেফারেন্সিং সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আছে। যে এটা কি জন্য আমরা ইউজ করি? প্লাজারিজম আ আ যেটা মানে অ্যাকচুয়াল অথর যে আছে তাকে ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে ইউজ করি। তারপর আমাদের এই কাজটা যেটা করছি এইটার একটা এভিডেন্স দেওয়ার জন্য যে একটা সাপোর্ট পাই যে আমি এটা যে ডেটাগুলো ইউজ করছি আমার রিসার্চ পেপারটাতে অনেকগুলা ডেটা বা অনেক কথাগুলো লিখছি এইটা মানে হুদাই আমি একটা কিছু লিখি নাই। এটার অথেন্টিক কোনো একটা সোর্স থেকে নিয়ে আমি লিখছি। তারপরে হচ্ছে এই ট্রেসাবিলিটির জন্য। তো এটাও সম্পর্কেও আছে। তারপর প্রফেশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য আমরা করতে পারি। এখানে আবার অনেকগুলা সাইটেশন স্টাইলস আছে। এগুলো আমি বিস্তারিত আপনাদের দেখাবো। আমি আগে একটু গ্রো থ্রু করে নিচ্ছি যে আমরা কি, কি জিনিসের উপর আজকে আলোচনা করব। তো আমরা আ এই রেফারেন্সিং এর যে অনেকগুলো স্টাইল আছে তার মধ্যে কমন কিছু স্টাইল আছে যেমন এপি স্টাইল আছে। তারপরে হচ্ছে হার্ভার্ড রেফারেন্সিং স্টাইল আছে, ভ্যানকুভার আছে, শিকাগো স্টাইল আছে, এমএলএ স্টাইল আছে। এ সম্পর্কে বিস্তারিত আমি বলব। তো আগে একটু দেখায় নিচ্ছি আপনাদের।
তারপরে হচ্ছে সাইটেশন ম্যানেজমেন্ট কিছু টুলস আছে যেমন আমরা ইউজ করতে পারি। যেমন হচ্ছে মেন্ডেলি আমরা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে জোটেরিও ইউজ করতে পারি। জোটেরিও আর মেন্ডেলি কাছাকাছি। মানে একই রকম জিনিসটা। তো তাই আমার কাছে জোটেরিওটা বেশি কনভিনিয়েন্ট লাগে আরকি। ২ টা সেমই। আপনি যদি জোটেরু জানেন, জোটেরু পারেন, আপনি মেন্ডেলিও পারবেন। তো একই একটা যেকোনো একটা ইউজ করলেই হয় আরকি। তারপরে EndNote এটাও ইউজ করতে পারেন EndNote দিয়ে। তারপরে হচ্ছে এই পেপার ফাইল দিয়েও ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে আ প্র্যাকটিসের কি স্টাইল আছে এগুলো আমি বিস্তারিত পরে আলোচনা করব। এরপর ডেটা এনালাইসিস এর মধ্যে যাব। ডেটা এনালাইসিস এর মধ্যে ডেটাগুলা কেমন, কোনটা কোয়ালিটি ডাটা, কোনটা কোয়ান্টিটি ডাটা এই সম্পর্কে একটু ধারণা দিব আপনাদের। তারপরে হচ্ছে ডেটা স্ট্রাকচার সম্পর্কে একটু ধারণা দিব। যে লিনিয়ার স্ট্রাকচার কেমন, নন লিনিয়ার স্ট্রাকচার কেমন, ডেটা ফ্রেমিং কেমনে করে। তারপরে হচ্ছে ডেটা কালেকশন মেথড সম্পর্কে আপনাদের হালকা পাতলা একটু আইডিয়া দিব আরকি। তো এইটা হচ্ছে আজকে আমাদের ক্লাস। এখন আমরা চলে যাই বিস্তারিত আলোচনায়। আপনারা কি দেখতে পাচ্ছেন? কেউ যদি একটু রেসপন্ড করতেন ভালো হতো। হ্যাঁ, দেখা যাচ্ছে শাকিল। ওকে, জি, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে মেইনলি আমি বলেই ফেলছি আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেফারেন্সিং আর ডেটা এনালাইসিস এর মধ্যে ডেটা সাজাবো, ডেটা সম্পর্কে একটু আলোচনা করব। হ্যাঁ, যেহেতু সবাই আপনারা অনার্স কমপ্লিট করা সবার ডেটা সম্পর্কে একটু মানে বেসিক ধারণাটা আছে যে ডেটা জিনিসটা কি, কিভাবে ডেটা কাজ করতে হয়। আর যেহেতু সবাই চাচ্ছেন যে আমরা পার্সিউ করবো বাইরে হায়ার স্টাডিজ এর জন্য, এখানে সবার মোটিভই সেম। তো এটার জন্য আমাদের এই ২ টা জিনিসই খুবই জরুরি রিসার্চের ক্ষেত্রে। রেফারেন্সিংটা খুবই জরুরি। যে প্রপার রেফারেন্সিং মেথডটা ইউজ করা খুবই জরুরি। আমি কেন আপনাদের ১ম থেকে শুনতে চাইলাম যে এখানে শেরে বাংলার কেউ আছে কিনা? কারণ হচ্ছে একেকটা ইউনিভার্সিটি একেক রকম রেফারেন্স মেথড ইউজ করে। তার মধ্যে আমাদের ইউনিভার্সিটি একটু ইউনিক তো এরা আবার কোনটাই ফলো করে না। আপনাদের যে ৩-৪ টা দেখাইছিলাম না? এইটার কোনটাই এরা ফলো করে না। এরা এদের মধ্যকার একটা কি বলে ওটা? আ আ মিক্সড একটা রেফারেন্সিং ফলো করে। এইজন্য আমি সবার থেকে শুনতে চাচ্ছিলাম যে এখানে আমাদের ক্যাম্পাসের কেউ আছে কিনা? যদি থাকে তাকে ওইটা দেখায় দিতে পারে এক্সট্রা করে। রেফারেন্সিং জিনিসটা কি? এখানে দেখেন ডেফিনিশন দেওয়া আছে যে রেফারেন্সিং মেইনলি ২ রকম রেফারেন্সিং হয়। একটা হচ্ছে ইনটেক্সট সাইটেশন করি আমরা। আরেকটা হচ্ছে বিব্লিওগ্রাফি দিই। যেটা হচ্ছে ওই টোটাল রেফারেন্সিং এর ডিটেইলসটা থাকে যে কোন জার্নাল থেকে নেওয়া হয়েছে, কত নাম্বার পেজ, তারপরে ভলিউম নাম্বার কত, টোটাল যে ডেসক্রিপশন দেওয়া থাকে সেটা লাস্টের দিকে দেওয়া থাকে। আর যেটা টেক্সটের পাশে আমি লিখি, অনেক সময় লেখা থাকে না? যেমন ধরেন আমার নাম শাকিল, শাকিল এটেল। তারপরে হচ্ছে বা শাকিল অ্যান্ড তন্ময় 2010। তো এইটা হচ্ছে আপনার ইনটেক্স সাইটেশন এটাকে। এই যে এখানে সুন্দর মতো করে লেখা আছে যে রেফারেন্সিং also called citation is the practice of knowledging the source of information, ideas and data used in academic writing. Whenever you could paraphrase, summarize or refer to another person work, you must provide a proper attribution to the original author. ওই অরিজিনাল অথরকে ঠিকঠাক মতো আপনার একটু রিকমেন্ডেশন বলে সরি তার সে যে কাজটা করছে তার জিনিসটা তুলে ধরা আরকি। এটা ক্রেডিট দেওয়া আরকি মেইনলি। তো আমরা তো নরমালি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যেটা করি আমরা তো কাউকে ক্রেডিট দেই না। অথবা খালি সি লিখে দেই। কোন একভাবে আমরা লিখি কালেক্টেড। কিন্তু এমনি তো সায়েন্টিফিক জার্নালের ক্ষেত্রে এরকম না। তো যে ব্যক্তি যে কাজটা করছে তাকে সেই মূল্যায়নটা দেওয়ার জন্য আরকি রেফারেন্সিং জিনিসটা। আর আপনি যে কাজটা করছেন এইটাও যে একটা ভ্যালিডেশন আছে। আপনি তো সেইটা দেওয়ার জন্যই আরকি এই রেফারেন্সিং এই প্রসেসটার মধ্যে ঢোকা আরকি। তারপরে হচ্ছে রেফারেন্সিং কেন দরকার? এখানে দেখেন বলা হচ্ছে একাডেমিক ইন্টিগ্রিটির জন্য। honesty and avoid plagiarism by giving credit to original authors এর জন্য, তারপর এভিডেন্স সাপোর্ট এর জন্য যেটা বলছি ট্রেসাবিলিটির জন্য, তারপর হচ্ছে প্রফেশনাল একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য। ডিফারেন্ট এই যে এখানে আবার সুন্দর মতো বলা আছে দেখেন ডিফারেন্ট একাডেমিক ডিসিপ্লিন ইউজ ডিফারেন্ট সাইটেশন স্টাইল। তো বিভিন্ন একাডেমিক জার্নাল গুলা না একেক রকম সাইটেশন স্টাইল তারা ফলো করে। তাদেরও একটা স্পেসিফিক কারণ আছে যে কোনটা কোন জিনিস ফলো করে। যা ১ম টা হচ্ছে ১ম যে রেফারেন্স স্টাইল নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে APA স্টাইল 7 এডিশন। এটা মোস্ট কমন। এইটার ফুল ফর্ম হচ্ছে আমেরিকান ফিজিওলজিক্যাল অ্যাসোসিয়েশন। এই যে স্টাইলটা এটা নরমালি ইউজ করা হয় হচ্ছে ফিজিওলজিতে, এডুকেশনে, সোশ্যাল সায়েন্সে, বিহেভিয়ারাল সায়েন্স এইসব জায়গাতে এই APA স্টাইলের
রেফারেন্সিংটা ইউজ করা হয়। অথর ডেট প্যারেন্টাল সাইটেশন হিসাবে থাকে এরকম। তো এখানে কি ইনটেক্স সাইটেশনটা কেমন থাকে? সিঙ্গেল অথরের নাম থাকবে। ধরেন আমি একটা কাজ করছি, আমরা ৭ জন মিলে একটা কাজ করছি। তো ৭ জনের নাম তো আর ইনটেক্সটে দেওয়া পসিবল না। তো সেক্ষেত্রে যে মেইন অথর তার লাস্ট নেমটা আগে আসবে। তার লাস্ট নেম ধরেন মেইন অথরের নাম ধরেন শাকিল। এখানে স্মিথ দেওয়া আছে, ধরেন সাপোজ শাকিল। তাইলে আমার নাম হচ্ছে মেহেদী হাসান শাকিল। তো আমার লাস্ট নেমটা হচ্ছে শাকিল। তাহলে শাকিল আমি এটা কত সালে আবিষ্কার করছি, কত সালে এটা বলছি, সেটা হচ্ছে ২০২৩ সালে। এইভাবে ইনটেক্স সাইটেশন দেওয়া থাকে যদি সিঙ্গেল অথর হয়। আবার পেজ নাম্বার হিসাবে অনেক ক্ষেত্রে দেওয়া যাইতে পারে। এইটা হচ্ছে জার্নাল বেসে, যে জার্নাল যেভাবে চায়। সে যদি পেজ নাম্বার হিসেবে চাই, তাহলে সেক্ষেত্রে আমার এই যে লাস্ট নেমটা থাকবে, তারপর একটা কমা থাকবে, তারপর একটা স্পেস, তারপরে হচ্ছে কোন সালে আমি এটা প্রকাশ করছি সেই সালটা, তারপর একটা কমা, তারপর স্পেস, তারপর পি দিয়ে পেজ নাম্বার বোঝানো হচ্ছে, পি ডট দিয়ে, তারপর পেজ নাম্বার দিয়ে দিলাম। আর যদি মাল্টিপল অথর থাকে, ধরেন আমি সহ আরো অনেকজন মিলে করছে, সেক্ষেত্রে যে মেইন অথর, হ্যাঁ, যে কাজটা করছে সেই মেইন অথরের নাম সাথে হচ্ছে এট অল, এটা ইটালিক ফর্মে লেখা হয় আর কি। এই এট অলটা ইটালিক ফর্মে থাকে। এটা যদি হাইলাইট করে দেই, এটা এট অলটা ইটালিক ফর্মে থাকে। তারপরে একটা কমা দিয়ে একটা স্পেস দিয়ে সালেন, সেম আগেটা যেরকম একই রকম, শুধু এখানে এট অলটা থাকবে এই আর কি। তারপরে এইখানে দেখেন বিস্তারিত বলা আছে। হ্যাঁ, আপনারা এইটা আমি আপনাদের শেয়ার করে দিবনি, যার আরো বিস্তারিত জানা দরকার এখানে পুরো ডিটেলস লেখা আছে, আপনারা একটু দেখে নিন। কারণ আমি যদি আপনাদের এইটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান দিতে চাই, তাহলে হয়তো আপনাদের আমি আজকে জুটেরও দেখাতে পারবো না। তো আমার কাছে মনে হয় এই সম্পর্কে আপনাদের রেফারেন্স সম্পর্কে নরমালি সবার একটু আইডিয়া আছে, বা যেটা এইসব সম্পর্কে আইডিয়া আছে। তো আমার কাজ হচ্ছে হাতে কলমে জিনিসটা দেখায় দেওয়া, যে কিভাবে আপনারা অ্যাপস এর মাধ্যমে ইজিলি আপনি রেফারেন্সিংটা করতে পারবেন। তো ওইটাই মনে হয় আপনাদের জন্য বেশি উপকার হবে আর কি। তো এই যে অথর সারনেম থাকবে, পাবলিকেশন ইয়ার থাকবে, তারপরে হচ্ছে রেফারেন্স লিস্টটা অ্যালফাবেটিক্যালি অর্ডার করা থাকবে, যেমন এ বি সি ডি দিয়ে অ্যালফাবেটিক্যালি অর্ডার করা থাকবে। তারপরে হচ্ছে হ্যাঙ্গিং ইনটেন্ট থাকবে, ওই হ্যাঙ্গিং করে দিবেন 0.05 দিয়ে। তারপরে হচ্ছে ডিওয়াই থাকতে পারে। ডিওয়াইটা আবার কি? আপনার অনেকে কোশ্চেন করতে পারেন ডিওয়াই কি? এটা হচ্ছে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। তো এটার কাজ কি? এটা হচ্ছে ওই আপনি আপনি দেখছেন কিনা জানি না, দেখবেন অনেক সময় রেফারেন্সের পাশে অনেক কিছু লেখা থাকে। নিচে ডিওয়াই, হ্যাঁ, এরকম একটা লিঙ্ক দেওয়া থাকে, হ্যাঁ? এইটা হচ্ছে, এটাতে লিঙ্কটাতে যদি আপনি ক্লিক করেন, আপনি দেখবেন ডিরেক্ট ওই পেপারটাতে আপনি চলে যেতে পারবেন। আর অনেক ক্ষেত্রে আবার লিঙ্ক দেওয়া থাকে না, শুধুমাত্র ডিওয়াই এর একটা ডিজিট দেওয়া থাকে, হ্যাঁ? এই ডিওয়াই দিয়ে এখান থেকে অনেকগুলো ডিজিট দেওয়া থাকে। তো এই ডিজিট গুলো যদি আপনি কপি করেন, কপি করে ধরেন পেপার যেগুলোতে সার্চ করে, যেমন হচ্ছে সাইহাবে যদি আপনি দেন, সাইহাবের ওইখানটাতে সার্চ অপশনটাতে ডিওয়াই নাম্বারটা দিলে যদি ওদের কাছে থাকে, তাহলে ওই পেপারটা আপনি পেয়ে যাবেন। অনেক পেপার থাকে না যেগুলো হচ্ছে ওপেন অ্যাক্সেস দেওয়া নাই, তো সেগুলো কি করবেন? সেক্ষেত্রে আপনার ডিওয়াই নাম্বারটা কপি করে, এই ডিওয়াই এর নাম্বারটা কপি করে সাইহাবে গিয়ে ওইখানে সার্চ অপশনে গিয়ে আপনার নাম্বারটা প্রেস করতে হয়। ধরেন কিভাবে, আমি আপনাদের একটু দেখায় দিই, তাইলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হবে আর কি। সরি। ধরেন যে কোনো একটা ম্যাটেরিয়াল ধরে, সাপোজ ক্রিসপার। এই পেপারটা আমি সার্চ করলাম, করার পর দেখতেছি এটা আছে আর কি। ধরেন এইটার কারণে এটা ওপেন অ্যাক্সেস নাই, এটা আপনি ডাউনলোড দিতে পারছেন না, আপনি এখন কি করবেন? তাহলে আপনি এখান থেকে ডিওয়াইটা খুঁজবেন, যে এখানে ডিওয়াইটা কই আছে, কোন পেপারটায় আছে, এটা খোঁজার দরকার নাই। এটা যদি ইজিলি ওপেন অ্যাক্সেস করে দেওয়া, এটা খোঁজার কোনো দরকার নাই। এইটাও মেইনলি ডিওয়াই নাম্বারটা, যেটা ওপেন অ্যাক্সেস করে সেটা দেখি। সবগুলো যে আপনি ওই সাইহাবে পাবেন এমন তো না, যেহেতু ওরা হচ্ছে আপনার ওই চুরি করে জিনিসগুলো আপলোড করে দেয়, আমার আপনার সুবিধার জন্য আমরা যারা সরি
ইন্টারাপশন করার জন্য। কিন্তু আমি কথাগুলো না ভেঙে, ভেঙে শুনতে পাচ্ছি। এটা কি সবাই আমার মতো ভেঙে, ভেঙে শুনতে পাচ্ছেন নাকি আমার সমস্যা? আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না ভেঙে, ভেঙে আসতেছে? একটু ক্র্যাকি আসতেছে মনে হচ্ছে। হ্যাঁ, একটু ক্র্যাকি আসছে। দিতে হবে। এখন? এখন কি শুনতে পাচ্ছেন? না এখনো ওরকম ক্র্যাকি আসতেছে? এখন ক্লিয়ার। এখন ঠিক। এখন একদম ঠিক। আচ্ছা ঠিক আছে। নেটের সমস্যার জন্য মাঝে, মাঝে এমন হয় আরকি। আমি এটা খেয়াল করে দেখছি এই রাত ৯ টার দিকেই নেটের প্রবলেমটা বেশি হয়। আগেরবারও সেম কন্ডিশনই হইছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম এইটা হচ্ছে সাইহাব। তারপর হচ্ছে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আনলিস আর্কাইভ। হ্যাঁ? এটা হচ্ছে মেইনলি বুকের জন্য। বুকগুলো আমার থাকে না অনেক বই-টই থাকে যে বইগুলো আমরা নামাতে পারি না। ওপেন অ্যাক্সেস দেওয়া নাই। তো এইটা একটা সাইট, এটা হচ্ছে আনাস আর্কাইভ। আরেকটা হচ্ছে সাইট। এই ২ টা জিনিস হচ্ছে আমাদের সুবিধার জন্য এরা বানাইছে। কারণ আমাদের পক্ষে ওই প্রত্যেকটা ইয়ার জন্য আ কিনে অ্যাক্সেস নেওয়া পসিবল না। আর আমাদের যে ইউনিভার্সিটি তাদের মেইলে কোনো কাজই হয় না আরকি। ও আচ্ছা এটা ব্লক করা আছে। তারপরেও আপনি ধরেন এখানে এই যে ইয়া করা আছে। তো এখান থেকে আপনি কাজ হচ্ছে ডিওয়াই নাম্বারটা ডিওয়াই টা কপি করবেন। ওই ডিওয়াই। ডিওয়াই কই? ডিওয়াই মেবি হাইড করা। আচ্ছা অন্যটা দেখি। এই দেখেন এইখানটাতে এইখানে এরকম ডিওয়াই আপনি পাবেন। তো এটা কাজ হচ্ছে আপনার কপি করা, কপি করে এই জায়গাটাতে পেস্ট করা। তারপরে এগুলো ওপেন দিবেন। যদি থাকে তাহলে ওরা সুন্দর মতো এই দেখেন পেপারটা চলে আসছে। ওরা সুন্দর মতো পেপার আপনাকে পিডিএফ দিয়ে দিবে। তো সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আরকি। আর এটাও সেম এখানে কোনো বুক বা কিছুর জন্য মেইনলি বইগুলো বড়, বড় বুকগুলো এখানে পাওয়া যায়। যেটা আপনি ওপেন অ্যাক্সেস পাচ্ছেন না সেটা এভাবে ডিওয়াই লিখে সার্চ দিবেন। এই যে দেখেন এটা পাওয়া যায় ভাই। তো এইখানটাতে দেই। আর জায়গা আছে যে জায়গাগুলো আছে নরমালি। তো এই জায়গাগুলোতে সার্চ দিলে হ্যাঁ, ও আচ্ছা আলাদা সেকশন করছে। এখানটাতে দেখেন চলে আসছে আরকি। এটা কি বলছে? ও পায় নাই, এও পায় নাই। এটাতে নাই কিন্তু সায়াব চলে আসছে, সায়াব চলে আসছে। এই ২ টা কি করতে পারেন। একটাতে এটাতে পাইতে পারেন, একটাতে ওইটাতে পাইতে পারেন আরকি। আর আমাদের যেহেতু এগুলো হচ্ছে একটু চুরি করা সাইট তো, তো এইটা হচ্ছে ওই ওপেন সাইট গুলোর মতো অত কনভেনিয়েন্ট না। হ্যাঁ, যেভাবে পাসওয়ার্ড চলে আসছে আমি এখন চাইলে এখান থেকে ডিরেক্ট ডাউনলোড দিতে পারি। এই যে আপনাদের দেখাইলাম যে কিভাবে আপনারা এই টিওআই দিয়ে এভাবে ডাউনলোড দিতে পারেন। যদিও এটা আমাদের ক্লাসের কোনো বিষয় ছিল না। তো এটা আসলে মনে হলো আপনাদের দেখানো দরকার তাই দেখায় দিলাম। তো এটা হচ্ছে ডিওআই নাম্বার। তো এই দেখেন রেফারেন্সটা কিভাবে করছে। রেফারেন্সটা করছে সাপোজ যদি একটা অথর হয়, তাহলে সেক্ষেত্রে অথরের লাস্ট নামটা ফার্স্টে দিছে। দেওয়ার পরে একটা কমা দিছে, দিয়ে তার হচ্ছে ওই ফার্স্ট বা সেকেন্ড নেমটার পরে একটা ডট দিছে। ডট দেওয়ার পরে সাল দেওয়া আছে। তারপরে হচ্ছে সে আ তার টাইটেলটা, তার যে থিসিসের টাইটেলটা বা পেপারের টাইটেল দেওয়া আছে। তারপর হচ্ছে জার্নালের নাম দেওয়া আছে। সেই জার্নালের নামটা আপনার ইটালিক ফর্মে দেওয়া আছে। কিন্তু জার্নালের কিন্তু অ্যাব্রিভিয়েশন ফর্ম দেওয়া নাই। আমি কেন শেরেবাংলার কথা বললাম? আমাদের ক্যাম্পাসটা সেম স্টাইল ফলো করে। এইটা যেরকম সেম স্টাইল ফলো করে, একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে এই যে জার্নাল নেমটা আছে,
এই জার্নাল নেমটা তারা অ্যাব্রিভিয়েশন ফর্ম চায়। এখানে ফুল ফর্ম দেওয়া আছে, পুরোটা জার্নাল নেম দেওয়া যাবে না। এইটা আবার অ্যাব্রিভিয়েশন ফর্ম দিতে হবে। আবার সেখানটাতে কি করতে হবে? এই যে ভলিউম নাম্বারটা আছে, হ্যাঁ? এই ভলিউম নাম্বারটা তারা বোল্ড চায়। তো আপনাকে কি করতে হবে? আপনি আমাদের ক্যাম্পাসের জন্য অন্তত যদি হইতো, তাহলে আপনাকে কোনোভাবে আপনি জুটের ইউজ করতে পারবেন না। আপনি জুটের যদি ইউজও করেন, এই ক্ষেত্রে আপনার রেফারেন্স লিস্টটা করলেন, করার পরে এটা হাতে করে আপনাকে বারবার ওই জার্নালে ঢুকে এটার অ্যাব্রিভিয়েশন ফর্ম মানে নাম বের করতে হবে, সেটা ওখানে লিখতে হবে। এর পাশাপাশি এই জায়গাগুলা হাতে কলমে হাতে ঢুকে ধরে এই জায়গাগুলা হাইলাইটেড করতে হবে। তো এটা একটু ঝামেলা। কেন করছে আমি জানি না। কিন্তু এরকম ঝামেলার জিনিস করছে আরকি। আর হার্ভার্ড রেফারেন্সিং স্টাইল ইউজ করা হয় মেইনলি কোথায়? সায়েন্সের ক্ষেত্রে। সায়েন্সে, তারপর হচ্ছে বিজনেস, ইকোনমিক্স, এই যে ইকোনমিক্সে যারা আছেন বিজনেস, ইকোনমিক্স আ আ এইসব যে জার্নালগুলো আছে, এইসব জার্নালগুলোতে মেইনলি হার্ভার্ড রেফারেন্সিং স্টাইল তারা চায়। তো যদি আপনি জুটের ইউজ করতে পারেন, এইগুলো কোনো কিছুই আপনার জানার দরকার নাই। ওইখানে ডিরেক্ট অপশন আছে, ওই অপশনটাতে ক্লিক করলে দেখবেন অটোমেটিক ওরা এই স্টাইলে আপনাকে দিয়ে দিবে। তো তারপরেও আপনাদের দেখাই দিচ্ছি যে কিভাবে করে। এইটাতে হচ্ছে অথর ডেট প্যারেনথেটিক্যাল সাইটেশন হিসাবে দেওয়া আছে। এটা কিভাবে দেওয়া আছে? সেম ওইটার মতোই দেখেন। এইখানে লাস্ট নেমটা দেওয়া আছে ফার্স্টে ওই সেম স্টাইলে। আবার সালটা দেওয়া আছে। অথবা এটা তো ওই আগের মতোই পেজ নাম্বার ওইরকম দেওয়া আছে। মানে এপি এর মতোই আরকি। আ এখানে দেখেন বলছে এটা মোর ফ্লেক্সিবল। তারপরে হচ্ছে আ many variants exist across institutions, author surname and year এই ফুল বিবলিওগ্রাফি ডিটেইলস এই এগুলা হচ্ছে আপনারা ভেতরে অনেক ডিটেইলস লেখা আছে, এগুলা আপনারা পড়ে নিয়েন আরকি। দেখেন এইটার স্টাইলটা কেমন? এইটাও ওই আগেরটার মতোই যে লাস্ট নেমটা আগে গেছে, তারপরে স্পেস দেওয়া, তারপরে ওই ফার্স্ট নেম দেওয়া, তারপরে সাল দেওয়া। তো আগেরটাতে কি ছিল? আগেরটাতেও এইখানে ব্র্যাকেট দেওয়া ছিল। দেখছেন? এখানে ব্র্যাকেট দেওয়া ছিল। এটাতে আবার ব্র্যাকেট নাই। এটাতে কোন ব্র্যাকেট দেয় নাই। ডিরেক্ট তারপরে একটা ডট দিছে। দেওয়ার পরে আবার এখানে যে আপনার টাইটেলটা আবার ইটালিক করে দেওয়া। এই একটা চেঞ্জ আছে। তারপরে হচ্ছে আর এখানে ওই জার্নালের নেম বা পুরো জার্নালের নেমটাই তুলে দিছে ডিরেক্ট যে কোথায় এটা পাবলিশ হইছে। জার্নাল নেম অথবা কোন যদি নিউজ পোর্টালে পাবলিশ হয়, সেই নিউজ পোর্টালের নেমটা এভাবে তুলে দিছে। আরেকটা কমন আছে সেটা হচ্ছে ভ্যানকুভার স্টাইলটা। এটা মেইনলি ইউজ করা হয় হচ্ছে মেডিকেল সেক্টর গুলাতে। যেমন মেডিসিন, হেলথ সায়েন্স, বায়োমেডিক্যালস বায়োমেডিক্যাল সায়েন্স গুলাতে ইউজ করা হয়। আ এটার ফরমেট টাইপ হচ্ছে নিউমেরিক্যাল সাইটেশন টাইপের ফরমেট থাকে। তো এগুলো যা আমি আপনাদের দেখাচ্ছি, এগুলো সবই আপনাদের কাজে লাগবে সর্বোচ্চ মানে হাতে কলমে কাজে লাগবে মাস্টার্সের জন্য। যারা মাস্টার্স করতেছেন তাদের জন্য। যারা ধরেন পাবলিকেশন করবেন তারা ওই জুটের দিয়েই সবকিছু করতে পারবেন। তারপরে একটু জানা রাখা ভালো কোনটা কিভাবে করে। আর এইটা যে এখানে লেখা আছে না যে ধরেন এই স্টাইলটা এই সায়েন্স, বিজনেস, ইকোনমিক্স এর জন্য হবে। কিন্তু আ মানে সব জার্নাল এটা ফলো করে না। মানে এদের যে স্ট্যান্ডার্ডটা সব জার্নাল এটা ফলো করে না। অনেক জার্নাল আছে যেটা ধরেন আ আপনি দেখতেছেন ওইটা হচ্ছে অনেকটা এডুকেশন টাইপ বা সোশ্যাল সায়েন্স টাইপ। কিন্তু তারাও আপনার কাছে হচ্ছে ভ্যানকুভার স্টাইল চাইতে পারে। চাইতেই পারে। তারা চিন্তা করছে তাদের জানালে শুধুমাত্র ভ্যানকুভার স্টাইল রাখবে। তারা বলবে যে, তুমি আমাকে এই ভ্যানকুভার স্টাইলে করে দাও।" তো সেক্ষেত্রে তারা চাইতে পারে। তখন আপনাকে আবার ওইটা চেঞ্জ করে এই স্টাইলে আপনাকে কনভার্ট করে নিতে হবে। এই যে নাম্বার sequentially in order to appearance, some source cited again uses the same number। তারপরে এখানে কি ফিচারস গুলো কি থাকে? সাইটেশন নাম্বার থাকবে, তারপরে হচ্ছে নাম্বার স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকবে, তারপর রেফারেন্স লিস্ট অর্ডার নিউমেরিক্যালি অর্ডার করা থাকবে, অ্যালফাবেটিক্যালি না। তারপরে হচ্ছে ভেরি কনসাইজ ফরমেট ফর রেফারেন্স খুবই কনসাইজ ফরমেট থাকবে রেফারেন্সে। যেমন দেখেন এখানে সুন্দর মতো করে দেওয়া আছে হচ্ছে ২ জন ধরেন জিনিসটা করছে। তাহলে হচ্ছে ব্রাউন এবি। এই লাস্ট নেম আগে দিছে তারপরে এখানে কোনো ডট, মট, স্পেস-টেস এগুলো কিচ্ছু নাই। ডিরেক্ট এবি দিয়ে দিছে। তারপর গ্রিন সিডি। তারপরে হচ্ছে ডিরেক্ট এইখানে আপনার হচ্ছে এই আপনার পেপার বা দিস ইস পেপার নেম দেওয়া আছে বা টাইটেলটা দেওয়া আছে। টাইটেল দেওয়ার পরে এখানে জার্নাল নেম দেওয়া আছে। জার্নাল নেমটা দিয়ে অ্যাব্রিভিয়েশন করে দেওয়া আছে। তারপর কত সালে হয়েছে সালটা এটা পরে আসছে। সেই সালটা দেওয়া আছে। তারপরে এইটার পেজ নাম্বার দেওয়া আছে। এটার ভলিউম নাম্বার দেওয়া আছে। সরি এটার ভলিউম নাম্বার দেওয়া আছে। তারপরে এখান থেকে এই ১২৩ থেকে ১৩০ থেকে ১৩০ পেজের মধ্যে যেটা আছে সেই জিনিসগুলো আপনাকে বিস্তারিত বলে দেওয়া আছে আরকি। তারপরে হচ্ছে শিকাগো স্টাইল। এটাও সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিস্ট্রির ক্ষেত্রে ইউজ করা হয়। এটার স্টাইলটা দেখেন। এইটাতে হচ্ছে
আগে ওই লাস্ট নেমটা সব ক্ষেত্রেই লাস্ট নেমটা আগে আসে। তারপরে সাল দেওয়া আছে, তারপর পেজ নাম্বারটা দেওয়া আছে। কিন্তু এক্সট্রা করে পি ডট দেওয়া বা অন্য কোনো কিছু করে দেওয়া নাই। এখানে অনেক ডিটেইলস লেখা আছে। ডিটেইলস আপনারা দেখে নিয়েন। এমএল স্টাইলটা এটা মেইনলি ইউজ করা হয় আর্টস, হিউম্যানিটিজ, লিটারেচার বা ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে। কিন্তু এই জার্নালগুলা আবার এমএল স্টাইলটাই তারা ফলো করতে চায় মেইনলি। হ্যাঁ? এই যা এরা আবার চেঞ্জ চায় না। যারা আর্টস ব্যাকগ্রাউন্ড এ আছে বা যারা এই যে লিটারেচার টাইপের জিনিসগুলা আপলোড দিতে চায় তারা আবার এই স্টাইলটা এমএল স্টাইলটা ফলো করে। তো এইটাতে কিভাবে সাইটেশন করে দেখেন। এখানে স্মিথ 27 কোন ইয়ার-টিয়ারের কিছু নাই। ডিরেক্ট আ অথরের নাম আর হচ্ছে পেজ নাম্বারটা। আচ্ছা আপনারা যদি একটু আ আমার কথা ওই একটু আগে যে আপুটা সুন্দর মতো বলছেন, যদি আমার কথা শুনতে সমস্যা হয় বা একটু কোন ঝামেলা হয় আপনারা একটু জানায়েন। এখানে দেখেন কোন ইয়ারের কথা লেখা নাই। জাস্ট অথর পেজ নাম্বারের কথা দেওয়া আছে। তো এখানে আরো ডিটেইলস দেওয়া আছে। আপনারা ডিটেইলসটা পড়ে নিয়েন। আচ্ছা সাইটেশন ম্যানেজমেন্ট টুল। এই ম্যানেজমেন্ট টুলগুলা কি করতে পারি? কিভাবে কি জিনিসটা কি? এটা হচ্ছে একটু আগে আপনাদের বলছি যে এখানে বিভিন্ন রকম টুলস আছে, বিভিন্ন রকম অ্যাপস আছে। মানুষজন বানাইছে আমাদের কাজটা ইজি করার জন্য। আমাদের আগে হাতে কলমে হাতে টাইপ করে সাইটেশন বা রেফারেন্সিং করার আমাদের কোনো দরকার নাই। সেক্ষেত্রে কমন কিছু জিনিস আছে। একটা হচ্ছে মেন্ডেলি আছে, জোটেরো আছে, রেফওয়ার্ক আছে, পেপার পাইল আছে, এন্ডনোট আছে, আরো অনেকগুলো আছে। আরো অনেক এরকম আছে। তো আমার কাছে সবথেকে কনভিনিয়েন্ট মনে হইছে জোটেরো। জোটেরোটা আপনাদের আমি আজকে দেখায় দিব। আমার কাছে মেন্ডেলিও আছে। কিন্তু মেন্ডেলির থেকে আমার কাছে জোটেরোটা ইজি মনে হইছে। কারণ জোটেরো কেন ইজি? আপনাদের দেখাইলে আপনারা বুঝতে পারবেন আরকি। আপনার কিছুই করতে হবে না। তবে এখানে অনেকগুলো কি ফিচার আছে, কোনটা কোন কাজে লাগে এসব ডিটেইলস আছে, বেনিফিট গুলা দেওয়া আছে। আপনারা একটু পড়ে নিন। আমি আপনাদের দিয়ে দিবনি। তারপর হচ্ছে কি বেস্ট প্র্যাকটিস কি? যেমন এখানে বলা আছে সাইট কনস্ট্যান্টলি থ্রুআউট ইউর ওয়ার্ক। তারপরে ইউজ প্রাইমারি সোর্স when পসিবল। মানে আপনাকে বলতে চাচ্ছি যে প্রাইমারি সোর্সটা আপনি সবসময় ইউজ করার চিন্তা ভাবনা করবেন। সাইটেশন বা রেফারেন্স এর ক্ষেত্রে। ও আচ্ছা এই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলে নেই। আমরা ধরেন আপনারা যারা এখন চাচ্ছেন যেহেতু বাইরে যেতে চাচ্ছেন সবাই টার্গেট হচ্ছে পাবলিকেশন করা বা একটা রিভিউ পেপার লিখবেন বা নিজের থিসিসটা পাবলিক করবেন ভালো কোনো জার্নাল গুলোতে। তো জার্নাল গুলোতে পাবলিকেশন করার মেইন জিনিসটা হলো আপনি অনেকে হয়তো আপনাদের বলবে বা আমিও আপনাদের বলব যে আপনি সবসময় ইউজ করবেন হচ্ছে লাস্ট ৫ বছরের সাইটেশন গুলো দেওয়ার ক্ষেত্রে। যখনই সাইট করবেন বা রেফারেন্সিং করবেন খেয়াল করবেন লাস্ট ৫ বছরের জিনিসটা আপনারা সাইট করার ক্ষেত্রে। তাহলে আপনাদের এখানে কি করতে হবে মেইনলি আমি আপনাদের একটু দেখায় দেই। একটু দাগাদাগি করে দেই আরকি। তাইলে আপনারা লাস্ট ৫ বছর। যদি আপনি দেখেন যে ৫ বছরের মধ্যে আপনার ওই সাইটেশনটা পাচ্ছেন না, তাইলে সর্বোচ্চ ১০ বছরে যাবেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বাবা! জি, লেখাগুলো বুঝতে পেরেছি। আচ্ছা। তো আপনারা সবসময় সাইটেশন করবেন হচ্ছে ৫ বছর অথবা ১০ বছরের ক্ষেত্রে। তো এর কম বা বেশিতে আপনাদের সাজেশন করার দরকার নাই। কম করলে সমস্যা নাই, কম পাবেন না আরকি। তবে এর বেশি আপনাদের যাওয়ার দরকার নাই। আপনারা সাইট করবেন কয় বছর? ৫ বছর। লাস্ট ৫ বছরে যে পেপারগুলো পাবেন। এটা খুব ভালো লাগতেছে না আমাদের। তো আর হচ্ছে প্রাইমারি এই যে এখানে সুন্দর একটা কথা বলছে প্রাইমারি সোর্স এর ক্ষেত্রে কি করব? আমরা ইউস প্রাইমারি সোর্স। তাহলে যদি প্রাইমারি সোর্স আমি চিন্তা করতে যাই, ধরেন আমি প্ল্যান্ট প্যাথোলজি নিয়ে কথা বলি। আমার প্যাথোলজিতে হচ্ছে ধরেন আ আ প্যাথোজেন গুলো আইসোলেশন করার যে টেকনিকটা। তো এইটা বানাইছে ভাই ১৯৯৬ সালে। তো আমি কি ১৯৯৬ টেকনিকটা সাইটেশন করব নাকি ২০২৫ সালে একজন ওই ১৯৯৬ যে সাইট করছে তাকে আমি সাইট করব? এখন হচ্ছে সেটা জার্নাল ভেদে একেকটা একেক রকম ভ্যারি করে। এখন কোনো জার্নাল চায় হচ্ছে খুবই অল্প রেফারেন্স বা কোনো রিভিউয়ার চায় যে এত রেফারেন্স আমার দরকার নাই। আমাকে অল্প রেফারেন্স দাও। ও আচ্ছা আগে একটা কথা বলে নেই, আপনি কতগুলো রেফারেন্স মেইনলি দিবেন। তো একটা ভালো রিভিউ পেপারের জন্য আপনার হচ্ছে রেফারেন্স ১৫০ র মধ্যে রাখবেন। ১৫০ এর মধ্যে। আপনি এইটা হচ্ছে ৮০ থেকে ১৫০ হচ্ছে একটা খুবই কনভেনিয়েন্ট নাম্বার। তো অনেক রিভিউয়ার আছে। ভালো রিভিউয়ার আছে। তারা কি বলবে? তারা আপনাকে বলবে যে, "ভাই ওরা ১০০ টার বেশি গেলে ওরা ওই পেপার পড়েই না। ওরা পছন্দ করে না। এতগুলো সাইটেশন কেন করছে?" তারা চায় বেশি সাইটেশন। এটা তাদের উপর। কারণ ধরেন সে একটা পেপার লিখছে।
তো সে চাচ্ছে যে আমি তো ওই পেপারটা তো সব জায়গায় সাইটেশন করছি। তাহলে তুমি এতগুলোকে সাইটেশন না করে তুমি আমাকেই সাইটেশন করো বারবার। তো তাদের মেইনলি টার্গেটটা এইজন্য থাকে। যারা এটা অল্প সাইটেশন চায়, তাদের টার্গেটটা এরকম। তাদের ধরেন ১০০ বা ১৫০ বা ৫০-৬০ টা পাবলিকেশন করা আছে। সেখানে ভালো, ভালো কিছু পাবলিকেশন করা আছে। যেমন ধরেন স্ট্রেস রিলেটেড একজন একটা বুক চ্যাপ্টার পাবলিশ করছে, একটা বই লিখছে। তো তার বইয়ে তো স্ট্রেস রিলেটেড সব জিনিসগুলোই দেওয়া আছে। সেখানে সে বিভিন্ন অথরকে ধরেন সেখানে সে ১০,০০০ বা ২০,০০০ বা ১,৫০০, ২,০০০ সাইটেশন সে করছে বা রেফারেন্সিং সে করছে। তো তার থিংকিং কিরকম থাকে যে আপনি যখন স্ট্রেস রিলেটেড জিনিসটা লিখতেছেন, তো সব জিনিসই তো আমার পেপারটাতেই আছে। তো আপনি আমাকে সাইটেশন করেন না। আপনি এরকম এতগুলো সাইটেশন করার কেন দরকার? আবার অনেকেই চায় যেমন ধরেন একটা সিস্টেমিক রিভিউ যখন লিখতে যাবেন, তখন অনেকে চায় যে ভালো আপনি মিনিমাম ৫০ টা বা ৬০ টা বা ২০ টা বা ৩০ টা, ৪০ টা, ৫০ টা এতগুলা পেপার থেকে আপনি যাতে সাইটেশন করেন মিনিমাম। কারণ তারা চায় যে আপনি যখন রিভিউ লিখতে যাচ্ছেন, তখন আপনি তার মানে বুঝাচ্ছে যে আপনি এই ৫০ টা বা ৬০ টা পেপার পড়ছেন। পড়ার পরে আপনি বিভিন্ন জায়গা থেকে জিনিসগুলো নিয়ে ছোট করে সুন্দর মতো গুছায় আপনি একটা ইনফরমেটিভ জিনিসগুলা দিছেন। যে সাপোজ ধরেন CRISPR-Cas9 নিয়ে কথা বললাম। এটা একটা জিন এডিটিং টুল। তো এই টুল নিয়ে প্রত্যেক বছরই দেখবেন ১০ টা ১২ টা করে পেপার পাবলিশ হচ্ছে। তার মানে কি হচ্ছে? কারণ এটা হচ্ছে মডার্ন টেকনোলজি। তো এই টেকনোলজিটা প্রত্যেক দিনই চেঞ্জ হচ্ছে। কেউ হচ্ছে নতুন করে এটার নতুন, নতুন জায়গায় ইমপ্লিমেশন করতেছে। সেখানে সাকসেস হচ্ছে বা সেখানে সাকসেস হচ্ছে না। আবার কেউ এটার ইভ্যালুয়েশন নিয়ে কথা বলছে যারা ফার্স্ট এর দিকে করছে। সেখানে ২-৩ টা ক্রপের কথা বলছে বা হিউম্যান রিলেটেড। এটা কিন্তু হিউম্যান রিলেটেড ও হয় জিন এডিটিং। কিন্তু হিউম্যানের যেহেতু মানুষের বা অ্যানিমেল এর জিন এডিটিং নিষিদ্ধ, ঐজন্য এটা নিয়ে পরবর্তীতে আর ঐরকম কাজ হয়তো কেউ করে না। তো চাইনিজ এক দম্পতির সম্পর্কে হয়তো জানেন কিনা জানি না। চাইনিজ এক সায়েন্টিস্ট উনি হচ্ছে এক দম্পতি ছিল। তারা মানে অ তার ওয়াইফ যখন প্রেগন্যান্ট ছিল, উনি এই জিন এডিটিং এর জন্য তার ওয়াইফকে মানে বাচ্চা হওয়ার আগে চিন্তা করছিল যে আমাদের ধরেন আমরা তো জানি যে আমাদের এই যে রোগবালাই কেন হচ্ছে, এই রোগগুলো কেন হচ্ছে, ডিজিজ গুলো। কারণ হচ্ছে আমাদের সবার মধ্যে একটা রিসেপ্টর জিন আছে। তো এই জিনটা যখন আ ডিজিজ গুলা যে প্যাথোজেন বা ভাইরাল যে ডিজিজ গুলা আমাকে অ্যাটাক করতেছে, সাপোজ ধরেন যেটা কমন বলে মানে আচ্ছা কমন রোগের কথা বলি যেকোনো একটা ধরেন ভাইরাল ডিজিজটা। তো এই ডিজিজটা কখন হবে? যখন সে আমার শরীরে যাবে, যাওয়ার পরে সেই যে রিসিপ্টর যে জিনটা আছে তার সাথে তারা একটা পেয়ার আপ করবে। করার পরে ওইখানটাতে সে রিজেনারেশন করে আমার ডিজিজ গুলা হবে। তো আমি যদি আমার শরীর থেকে ওই রিসিপ্টর জিনটাই সরাইয়া দেই, তাহলে তার ওই আ মানে ওই এক্সট্রা করে যে বাহির থেকে যে এক্সটার্নাল যে ডিজিজ এর যে জিনটা আছে সেটা তো কিন্তু আমাকে আর আমার শরীরের সাথে পেয়ার আপ করতে পারতেছে না। তো আল্টিমেটলি সে কোন রিজেনারেশন ও করতে পারতেছে না। সে আল্টিমেটলি আমার শরীরে কোন কাজেই লাগতেছে না। তো আমি আর আপনি তো সৃষ্টিকর্তা না। যেটা বাস্তব প্রমাণ আমি আর আপনি তো সৃষ্টিকর্তা না। আমি আর আপনি জানি না। আমি হয়তো জানলাম যে এই জিনটা আমার এই রোগের জন্য দায়ী। আমার শরীরের এই জিনটা এই রোগের জন্য দায়ী। তো ওই জিনের ওই স্পেসিফিক যে কোডটা আছে, ওই কোডটা আমি কি করলাম? ক্র্যাপিং করে ফেললাম। কেটে ফেললাম। এই CRISPR-Cas9 এর কাজটা এরকম যে এটা ওই কেটে ফেলে দেয়। তো কেটে ফেললাম। কেটে ফেললে কি হবে? তাহলে আর আমাকে ওই রোগটা আর অ্যাটাক করবে না। কিন্তু আমি কি জানি যে ওই জিনটা বা ওই যে স্পেসিফিক কোড আছে যে কোডগুলো আপনারা হয়তো পড়ছেন যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিনের যে স্পেসিফিক কোডন গুলা আছে। তো এই কোডন গুলা আমার অন্য কোনো কাজে কিনা কেন মানে লাগবে কি লাগবে না সেটা আমি কেমনে বুঝবো? আমি তো আর সৃষ্টিকর্তা না। তো ওটা প্ল্যান্ট এর ক্ষেত্রে আমরা ওই জিনিসগুলো করি। যেহেতু এই যে আপনার হাইব্রিডাইজেশন দেখতেছেন, মডার্ন যে জিনিসগুলো দেখতেছেন যে নতুন, নতুন ভ্যারাইটি ডেভেলপ হচ্ছে। একেকটা ভ্যারাইটি ডেভেলপ করতে আপনাকে সময় লাগে ১২ থেকে ১৫ বছর। ট্র্যাডিশনাল মেথড এ যদি যান, কনভেনশনাল মেথড এ যান। এই মেথড অনেকে ইউস করে। কিন্তু এখন এই যে জিন এডিটিং টুল গুলো আসছে এটার মাধ্যমে আপনি এই যে এটা কমায়া ২ থেকে ৩ বছরে নিয়ে আসতে পারতেছেন। দেখেন অনেকগুলো টাইম সেভ হয়ে যাচ্ছে। ওইজন্য আপনারা দেখতেছেন এখন নতুন, নতুন প্রজাতির অনেক গাছ দেখতে পাচ্ছেন, নতুন ভ্যারাইটি দেখতে পাচ্ছেন। আগের থেকে অনেক বেশি ফলন হচ্ছে। তো এগুলো সব এই জিন এডিটিং এরই ফসল। তো চাইনিজে এত কথা বললাম, চাইনিজের দম্পতি যে মানে চাইনিজ এক দম্পতি প্রেগন্যান্ট ছিলেন। তো এই চাইনিজ সায়েন্টিস্ট করছে কি তাকে নিয়ে তার উপরে এক্সপেরিমেন্ট করছে ওই বাচ্চাটার উপর। তো সে তার বাচ্চার জিনটা কেটে ফেলছে। তো এটা ফেলার পরে কি হয়েছে? তো এটা তো নিষিদ্ধ। কারণ ওই বাচ্চার ধরেন সাপোজ ওই পার্টিকুলার ওই রোগটা হলো না। ধরেন জ্বর তার আসলো না। কিন্তু জ্বর বাদেও যে ওই যে কোডটা বা ওই জিনটা তার শরীরে অন্য কোনো কাজে লাগতেছিল কিনা সেটা কেমনে জানবে? সেটা কি জানা পসিবল আছে? কারো তো পসিবল না। তো এইজন্য তারপরে তার জেল-টেল হইছে অনেক কাহিনী। এইজন্য কোনো হিউম্যান এর উপর
আপনার জেনারেটিং একদম নিষিদ্ধ। ওই সায়েন্টিফিক মুভিগুলোর মধ্যে দেখেন না যে এর মধ্যে এটা পুশ করে দিয়ে অনেক কিছু করে ফেলছে। এগুলো করা নিষিদ্ধ আরকি। তো আমি এইসব কথা কেন বললাম? প্রাইমারি সোর্স এর কথার জন্য। তো প্রাইমারি সোর্সটা কি করবেন? আপনার যখন রেফারেন্সিং করবেন, আপনি চিন্তা করবেন যে আমি প্রাইমারি সোর্সটা দিব। যে জিনিসটা যে ১ম আবিষ্কার করছে তাকে আমি রেফারেন্সিং করব। সে ১৯৮০ করুক, সে ১৯৯৫ করুক সেটা সমস্যা না। এইজন্য প্রাইমারি সোর্সটা দেওয়া জরুরি। আবার অনেকে কি করে? অনেকে আবার সেকেন্ডারি সোর্সও দিতে পারে। কিন্তু প্রাইমারি সোর্সটা দেওয়া জরুরি। যে প্রাইমারি সোর্সগুলো আবার কোন জায়গাগুলো ইউজ করবেন? দেখবেন অনেক মেথড আছে। অনেক মেথড আছে না? ধরেন যারা ইকোনমিক্স এর আছেন যে কোয়েশ্চেনিয়ার এর অনেকগুলা মেথড-টেথড থাকতে পারে আরকি। যে আ সাপোজ এনালাইসিস এর ক্ষেত্রে এই যে কোরিলেশন বা রিগ্রেশন এনালাইসিস এর যে প্রসেস গুলা আছে। তো এই প্রসেস এর মধ্যে কেউ কোন একটা জিনিস অরিজিনাল যে অথর একটা কথা বলছে বা সে একটা মডেল দাঁড় করায় দিছে যে এই মডেলে এই কাজটা করতে হয়। তো এই মডেলটা এখন সবাই আমরা ফলো করতেছি। তো এইটা কি হয়? এইটা হচ্ছে অরিজিনাল বা প্রাইমারি সোর্স। এই প্রাইমারি সোর্স এর মেথড এর ক্ষেত্রে আপনি প্রাইমারি সোর্সটাকে আপনি সাইট করবেন বা রেফারেন্সিং করবেন। তারপরে হচ্ছে আচ্ছা অ্যাকুরেট রেকর্ড করবেন ১ম থেকেই। আচ্ছা যেকোনো একটা পেপার লেখার ক্ষেত্রে ১ম থেকে কি করবেন আপনি? আপনার এই এই রেফারেন্সিং এর জন্য রেকর্ডটা রাখবেন। তো এটার দরকার নাই যেহেতু আপনি যদি এটা ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার এই জিনিসটা ওটা অটোমেটিক হয়ে যাবে। কিন্তু যদি কেউ ম্যানুয়ালি করতে চান, সেটা রেফারেন্সিং এর জন্য রেকর্ডটা রাখবেন। না হলে পরে দেখবেন যে আপনার রেফারেন্স খুঁজে পাচ্ছেন না। আপনি লিখছেন, এটা রেফারেন্স কি? এটা নিয়ে বিশাল বিপদে পড়বেন। ওইটা খুঁজে পাওয়া সম্ভব না আরকি। পরে এই খালি পেপারের উপর পেপার চেঞ্জ করতে হবে। এইখানে দেখেন বলছে যে সফটওয়্যার ইউজ করতে পারলে সফটওয়্যার ইউজ করলে আরামে হয়ে যাবে ওই জিনিসগুলা। আ এই তো এখানে কি বলছে দেখেন, আন্ডারস্ট্যান্ড ইউর ডিসিপ্লিনস প্রেফারড স্টাইল। তো আপনার এই যেখানে আপনি পাবলিশ করবেন, তারা কি স্টাইল চায় সেই স্টাইলে আপনার জিনিসটা দিতে হবে আরকি। সেটা আন্ডারস্ট্যান্ড করতে হবে, সেই স্টাইলে লিখতে হবে। তারপরে হচ্ছে সাইট কিভাবে করতে হবে? বোথ ইন টেক্সট করতে হবে এবং রেফারেন্স লিস্টটাও দিতে হবে যেটা বিব্লিওগ্রাফি বলে আরকি। তারপরে হচ্ছে প্লাজিয়ারিজম এভয়েড করতে হবে। তো যখন আপনি রেফারেন্সিং করবেন তখন ওই লাইনটা তো হুবহু লিখতে পারবেন না। প্লাজিয়ারিজম সম্পর্কে আমরা তো জানি যে হুবহু কোনো লাইন লেখা যায় না। একজন একটা কথা লিখছে, সেই কথাটা আপনাকে ঘুরাইয়া লিখতে হবে। ধরেন আপনি কি করবেন? আপনি হচ্ছে ফার্মগেট থেকে ঢাকা ইউনিভার্সিটি গেছে। সে বলছে ফার্মগেট থেকে আমি বাসে উঠছি। উঠার পরে আমি আ শাহবাগ দিয়ে ঢাকা ইউনিভার্সিটি গেছে। এখন আপনি কি বলবেন? আপনি ওই কথাটা একটু ঘুরাইয়া লিখবেন। যে আপনি ফার্মগেটে আসছেন, এসে এদিক ওদিক তাকাইছেন, তাকায় কোথাও পান নাই, কিছুই পান নাই। তারপরে বাসের নাম দিয়ে বললেন। তারপরে আপনি যানবাহন যেহেতু আপনাকে যাইতেই হবে এজন্য বাসে উঠছেন। বাসে ওঠার পরে বাসটা এই মোড় দিয়ে ঘুরে, ঘুরে শাহবাগ গেছে, তারপরে ঢাকা ইউনিভার্সিটি গেছে। মানে বিষয়টা এরকমই। তো এই প্লাজিয়ারিজম এর এখন আমাদের মানে অ্যাকসেপ্টেন্স লেভেল হচ্ছে 30%। আ অনেক কিছু আছে যেক্ষেত্রে মানে যে জিনিসগুলো আপনি ইউজ না করলেই না। যেমন ফার্মগেটের নাম তো আপনার ফার্মগেট না দিয়ে অন্য কিছু দিতে পারবেন না। এমন কিছু দিতে পারবেন যে ঢাকার এমন একটা জায়গা যে জায়গায় সবাই ঘোরে বা সবাই থাকে। অনেকগুলা মোড় আছে। এইটা তো আর বলতে পারবেন না। আপনাকে ফার্মগেট বলতেই হবে। তারপরে আবার শাহবাগে যে যাবেন, শাহবাগটা আপনাকে শাহবাগ বলতেই হবে। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে যাচ্ছেন আপনার আল্টিমেট উদ্দেশ্যটা। তো ঢাকা ইউনিভার্সিটিকেও মেনশন আপনাকে করতেই হবে। তো এই সবকিছু যখন মেনশন করবেন তো আপনার এইটাও তো আপনার প্লাজারিজম এর মধ্যে পড়তেছে এই নামগুলা। এই নামগুলা তো আগেও ইউজ হইছে। তো এইজন্য আপনাকে হচ্ছে ৩০% হচ্ছে ওরা এলাও করতেছে। আমার কাছে মনে হয় না এইটা সামনে বা ফিউচারে থাকবে। হয়তো এই জিনিসটা উঠেও যাইতে পারে। এই জিনিসটা। কারণ হচ্ছে ধরেন আপনি একটা লাইন কয়ভাবে লিখতে পারবেন? ৫ ভাবে, ৭ ভাবে, ৮ ভাবে, ৯ ভাবে, ১০ ভাবে। দেখবেন অনেক কমন যে জিনিসগুলাতে মানে কমন যে থিসিস গুলা আছে সেক্ষেত্রে দেখবেন যে ওই একই টপিকের উপর বা একই কথার উপর আ প্রায় ২-৩০০ জার্নাল বের হয়ে গেছে। তো মানুষজন তো ভাই একটা লাইন ওইভাবে ১০-১৫ ভাবে লিখতে একটা টাইম গিয়ে তো শেষ হয়ে যাবে। এর তো একটা লিমিট আছে। তো একটা কথা আপনি কতবার আর ঘুরাতে পারবেন? ধরেন ১০ বার, ২০ বার বা ৩০ বার বা ২৫ ৫০ বার। এরপরে তো আর আপনি জিনিসটা পারবেন না। আমার মনে হয় আরকি এটা আমার মানে থিংকিং আরকি যে অদূর ভবিষ্যতে গিয়ে এই প্লাজারিজম এর পার্সেন্টেজটা আরো বাড়বে। আবার অনেক জার্নাল আছে যেগুলো হচ্ছে মেথোডোলজি আছে না? মেথোডোলজি যে টার্ম গুলো আছে যে মেথোডোলজি এইটাতে অনেক জার্নাল আবার প্লাজারিজম চেক করে না। এটা ডিপেন্ড করে আরকি। ক্যাম্পাস গুলো মেক্সিমাম জায়গাতেই করে না আমাদের ক্যাম্পাস গুলাতে। কিন্তু মেক্সিমাম জার্নাল গুলোতে এটাতে আবার প্লাজারিজম চেক করে না। কারণ মেথোডোলজি ভাই এটা আপনি আলাদাভাবে কিভাবে লিখবেন? মেথোডোলজি কি আলাদাভাবে লেখার কোনো ওয়ে আছে? যেমন ধরেন আমাদের কি আছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠতেছি বা আমার কাজটা কি? বা আমি আ আ আ ধরেন ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনি অনার্সটা পাস করছেন কেমনে? আপনাকে ফার্স্ট এ কি করতে হয়েছে? ক্লাস শুরু করতে হয়েছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 এভাবে দিয়ে লেভেল গুলো কমপ্লিট করার পরে আপনি অনার্স ফাইনাল পরীক্ষায় বসে অনার্স শেষ করে ফেলছেন আরকি।
লেভেল 4 সেমিস্টার 2 দিয়ে আপনি অনার্স শেষ করে ফেলছেন। এখন এই মেথোডোলজি এটা কি আপনি আর কয়ভাবে ঘুরিয়ে লিখতে পারবেন? কারণ এই জিনিসটা তো খালি আপনি করেন নাই। এখানে তো এটা তো যেহেতু কন্টিনিউয়াস প্রসেস। এখানে অনেকেই করতেছে। মেথোডোলজি প্রচুর ইউজ হচ্ছে। তো এইটা আপনি বেশি ঘুরাতে পারবেন না তো। এই মেথোডোলজি আর কয়ভাবে চেঞ্জ করবেন? আর যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কি হবে যে আপনার রিডার থাকবে সে আরকি বুঝবে না আরকি। আপনি লিখতে পারবেন, আপনি ঘুরে লিখতে পারবেন। কিন্তু সে বুঝবে না। তো এইজন্য অনেক জার্নাল আছে তারা হচ্ছে মেথোডোলজিটাতে প্লাজারিজমটা কাউন্ট তারা করে না। আবার অনেকে কাউন্ট করে। মেক্সিমামই করে আবার মিনিমাম করে না আরকি। তো আস্তে, আস্তে এই জিনিসটা উঠেও যাইতে পারে। তো এখন আমাদের কথা হচ্ছে ডেটা এনালাইসিস এর জন্য ডেটাটা কি? তো ডেটা সম্পর্কে আপনারা জানেন ডেটা জিনিসটা হচ্ছে তথ্য। যেকোনো কিছু সম্পর্কে যে তথ্য সেটাই হচ্ছে ডেটা। তো একটা ভাই আছে যিনি হচ্ছে জার্নালিজমে পড়াশোনা করছে বা জার্নালিজমে তিনি তিনি জার্নাল বা সরি তিনি ব্যাংকে প্র্যাকটিস করেন। তা ব্যাংকের একটা ডেটা থাকে। যে এই মাসে কত পরিমাণ লোন গেল, এই মাসে কত পরিমাণ টাকা আমি পাইলাম। তো এই সকল কিছুর একটা তথ্য থাকে। এই জিনিসটাই হচ্ছে ডেটা। এই ডেটা কি হচ্ছে এইটা কোনো কিছু ফ্যাক্ট কে মেনশন করবে ডেটাটা। যেটার পেছনে অবশ্যই তো কারণ আছে। ওই যে আমি বললাম যে আ কি পরিমাণ লোন গেল, হ্যাঁ? সেই লোনের সম্পর্কে তথ্য দিচ্ছে। আবার অনেক ক্ষেত্রে মেজারমেন্ট এর ক্ষেত্রে দিতে পারে, অবজারভেশন এর ক্ষেত্রে দিতে পারে বা কোনো কিছু ডেসক্রিপশন করতেছে এই ডেটাটা, হ্যাঁ? যেমন এইজ এর ক্ষেত্রে এইজ এর যে ডেটাটা থাকে সেটা কি করতেছে? সেটা একটা কিছু ডিফাইন করতেছে। তারপরে হচ্ছে আবার মেল ফিমেল এর জিনিসটার ব্যাপারটা থাকে। যে এর মধ্যে কতগুলা মেল আছে, কতগুলা ফিমেল আছে। তো এটাও কোনো কিছু ডিসক্রিপশন করতেছে আরকি। তো এই যে এই স এই ডেটা সম্পর্কে আপনারা জানেন আরকি। এটা নতুন করে বলার কিছু নাই। তো এগুলা জিনিস হচ্ছে ডেটা। শাকিল জি। শাকিল হ্যাঁ, শহীদুজ্জামান ভাই সম্ভবত কোয়েশ্চেন করতে চাচ্ছেন। হ্যাঁ। ভাই ডিরেক্ট মাইক অন করে কোয়েশ্চেন করেন, সমস্যা নাই। ভাই রেফারেন্সিং এর যে টুলস গুলা বললেন এই জোটেরও তারপর আর যেগুলো ছিল হ্যাঁ। তো রেফারেন্সিং এর টুলস গুলা কি আমরা দেখবো না এখানে হ্যাঁ, হ্যাঁ, ইউজ হ্যাঁ, হ্যাঁ। করাটা হ্যাঁ। আমি এটা সম্পর্কে একটু ওয়াজ মাহফিল করে মানে ডেটা সম্পর্কে আপনাদের একটু কথা বলে জি আমি আপনাদের ওটা দেখাবো আরকি। ওটাই মেইন জিনিস। আমার এগুলা কোনো কিছু না। এগুলা দিলে আপনারা পড়তে পারবেন আরকি। একটু হালকা পাতলা বলা লাগে তাই বলতেছি আরকি। তো আচ্ছা না ঠিক আছে ওকে ভাই এটা হচ্ছে ডেটা। তো আপনারা জানেন রিসার্চ-টিসার্চ করতে গেলে ডেটা আপনাকে লাগবেই বা যেকোনো কাজ করতে গেলে ডেটা আপনাকে লাগবে। সে সম্পর্কে এখানে কথা বলা আছে। তো এইখানে আরো কিছু অনেক বলা আছে যেমন অবজারভেশন করতে হবে এই ডেটা নেওয়ার ক্ষেত্রে। তারপরে কি করতে হবে? আ মেজারমেন্ট করে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট অ্যান্ড সার্ভে মেজারমেন্ট করে ডেটাটা নিতে হবে আপনাকে। তারপরে হচ্ছে বিভিন্ন সোর্স থেকে আপনি ইনফরমেশন গুলো কালেক্ট করতেছেন সেরকম ডেটা থাকে। তো ডেটা আবার ২ রকম হচ্ছে কিন্তু একটা। ডেটা কিন্তু এটা হচ্ছে দেখেন প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা। এটা কিন্তু হচ্ছে মেইন জিনিসটা। যে আপনি হচ্ছে প্রাইমারি ডেটা কোনো ক্ষেত্রে ইউজ করতে পারতেছেন, কোনো ক্ষেত্রে সেকেন্ডারি ডেটা ইউজ করতে পারতেছেন। আমাদের কিন্তু কোনো সেকেন্ডারি ডেটা ইউজ করার কোনো সুযোগ নাই আরকি নরমালি। আমরা যারা ধরেন এগ্রিকালচারিস্ট আছে আমাদের সেকেন্ডারি ডেটা ইউজ করার কোনো সুযোগ নাই। কিন্তু ওই যে আপু ইকোনমিক্স এর যে আপুটা আছে বললেন, উনার কিন্তু সেকেন্ডারি ডেটা দিয়ে অনেক পাবলিকেশন হবে। ভালো কিউ1 জার্নালেও পাবলিকেশন করতে পারবে সে। কারণ উনার কাজই হচ্ছে সেকেন্ডারি ডেটার উপর অনেকটা। প্রাইভেট ডেটাটাও করতে পারবে। কিন্তু ওনার কাজ সেকেন্ডারি ডেটাও তাকে ইউজ করতেই হবে আরকি। ধরেন উনি কোনো একটা কাজ করতেছে যে আ রিসেন্টলি আমার একজন আছে যে এই সেমিস্টারে আমাদের ক্যাম্পাসে ইকোনমিক্স এর ছিল। তার আমি পেপার লিখে দিলাম আরকি। তো সে কাজ করছিল হচ্ছে প্রেগন্যান্সির উপর। যে আ প্রেগন্যান্সির জিনিসটা কেমন? যে আমাদের মধ্যে কতজন আ মানে সে সার্ভে করছে আরকি দিনাজপুর, ঢাকা আরো ২-৩ টা জেলা নিয়ে যে প্রেগন্যান্সি নিয়ে যে নরমাল ডেলিভারি কয়জন করতে চায় আর কতজন আপনার হচ্ছে ওটা কি বলে সিজার করতে চায় আরকি। তো এইসব সম্পর্কে তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে কোশ্চেনিয়ার বানায় এভাবে অনেকভাবে সে ডেটা কালেক্ট করছে। আবার সেই ক্ষেত্রে সে আবার সেকেন্ডারি ডেটা কোত্থেকে কালেক্ট করছে? তখন আপনাদের বিভিন্ন যে অফিসিয়াল ওয়েবসাইট গুলো আছে সেখান থেকে সেকেন্ডারি ডেটা কালেক্ট করছে হচ্ছে ওভারঅল সারা বাংলাদেশের পার্সপেক্টিভ এ যখন সে চিন্তা করছে যে কি পরিমাণ সিজার হচ্ছে, কি পরিমাণ নরমাল ডেলিভারি হচ্ছে আরকি। যেটা যাই আছে ভাঙাচোরা যেরকম ডেটা আছে সেটা হচ্ছে সেই সেকেন্ডারি ডেটাগুলো তারা ইউজ করছে আরকি। আবার অনেক ক্ষেত্রে অনেকে দেখবেন যে অনেক আম ইকুইপমেন্ট তৈরি করে। অনেকে অনেক মেশিনারিজ তৈরি করে। তো এই মেশিনারিজ এর ক্ষেত্রে কি করতে হবে? ভাই সবগুলো মেশিনারিজ কি সে প্রমাণ করবে? না। সে সেক্ষেত্রে কি করে? সে যেটা বানাইছে, এই বানানোর মধ্যে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে। এই ম্যাটেরিয়ালস গুলার সেকেন্ডারি ডাটা সে ইউজ করে। যে অনেকে এইটা সম্পর্কে ডেটা দেওয়া আছে। এটার যে ফাংশন গুলো আছে সেই সম্পর্কে বিস্তারিত ডেটা দেওয়া আছে। সেই ডেটাগুলো অনেকে সেক্ষেত্রে তারা ইউজ করে। তো এইগুলো হচ্ছে সেকেন্ডারি ডেটা। আর প্রাইমারি ডেটা হচ্ছে যে আপনি যে ওই মেশিনটা বানাইছেন, ওই মেশিন দিয়ে যে আপনি যে ফলাফলগুলো পাচ্ছেন ওই মেশিন থেকে যে তথ্যগুলা পাচ্ছেন ওটা হচ্ছে আপনার প্রাইমারি ডাটা বা ডাটা। আর হচ্ছে বাহির থেকে আপনি যে ইনফরমেশন নিচ্ছেন ওভারঅল সেটা হচ্ছে আপনার সেকেন্ডারি ডেটা।
এই দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে ইন প্ল্যান্ট প্যাথোলজি স্টাডির ক্ষেত্রে কি হচ্ছে? ডেটা মাইট ইনক্লুড দ্য নাম্বার অফ ইনফেক্টেড লিভস, ডিজিজ সেভারিটি, রেটিংস, প্ল্যান্ট হাইট, ক্লোরোফিল মেজারমেন্ট, টেম্পারেচার রিডিং অ্যান্ড ট্রিটমেন্ট টাইপস। এটা হচ্ছে আমাদের প্ল্যান্ট প্যাথোলজি স্টাডির ক্ষেত্রে হয় যে আমরা কি পরিমাণ লিভ গুলো ইনফেক্টেড হলো সে সম্পর্কে ডেটা নেই। তারপরে হচ্ছে ডিজিজ সেভারিটির উপর ডেটা নেই। ডিজিজ রেটিং এর উপর ডেটা নেই। এটা আবার কিভাবে করি? কি পরিমাণ ডিজিজ হলো সেটাকে আবার একটা ইকুয়েশন আছে সেটাতে ভাগ-টাগ করে একটা আমরা ডিজিজ সেভারিটি রেটিং নেই। তারপর হচ্ছে প্ল্যান্ট হাইট নেই। প্ল্যান্ট হাইট মাপি যে এই প্ল্যান্টটা আমার কতটুকু হাইট হলো। এই হাইটটা মাপি, মাপার পরে এভারেজ ডেটাগুলো আমরা কালেক্ট করি। সব ডাটাই কালেক্ট করি, বিভিন্ন ডেটা মাপি। যে ২০ দিনে, ৪০ দিনে, ৬০ দিনে, ৮০ দিনে বা হারভেস্টের সময়। এরকম বিভিন্ন স্টেজে মেপে সেক্ষেত্রে তারপরে আমরা এভারেজটা এনালাইসিস করার ক্ষেত্রে এভারেজটা নেই আরকি। আর এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই ডেটাটা আপনি কিভাবে কালেক্ট করবেন এটাও গুরুত্বপূর্ণ। আর স্টুডিও এনালাইসিস এর জন্য ডেটাটা সাজানো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার এনালাইসিস এর ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হয়তো আপনাদের অনেকে বলবে না বা আপনারা অন্য জায়গায় করলেও আপনাকে এই জিনিসটাতে অনেকে গুরুত্ব দেয় না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেকোনো এনালাইসিস শেখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেটাটা সাজানো। আপনি যদি ডেটা সাজানো ক্র্যাক করতে পারেন, আপনি যেকোনো এনালাইসিস করতে পারবেন। আপনার এনালাইসিস ইজি হয়ে যাবে। তো ডেটাটা আমরা কিভাবে সাজাবো? এইটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ধরেন আপনি ওই উ আবোল-তাবোল মনে করে আবোল-তাবোলের মতো সাজাইলে আপনার হচ্ছে দেখবেন যখন আপনি ওই জিনিসটা এনালাইসিস করতে যাবেন তখন স্টুডিও ঠিক মতো ফাংশন করতে চাবে না, নিবে না। এর থেকে ও যেভাবে পছন্দ করে, ও যে জিনিসটা ভালো বোঝে সেই অনুযায়ী যদি ওই জিনিসটা আপনাকে ডেলিভার করেন তাহলে দেখবেন আপনি এনালাইসিস ইজিলি করতে পারবেন আরকি। যখন আমি আপনাদের স্টুডিও শিখাবো তখন আমি এই জিনিস সম্পর্কে আরো বিস্তারিত বলব যে কিভাবে আপনারা ডেটাগুলো কালেক্ট করবেন বা ডেটাগুলো কিভাবে সাজাবেন এনালাইসিস এর ক্ষেত্রে। তারপরে হচ্ছে টাইপস অফ ডেটা। ডেটাগুলো কি টাইপস হতে পারে? এটা হচ্ছে ২ মেইন ক্যাটেগরি হয়। ২ টা মেইন ক্যাটেগরি থাকে। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা বা ক্যাটেগরিক্যাল ডাটা। এটা কি হচ্ছে? এখানে বিভিন্ন কোয়ালিটিস, ক্যারেক্টারিস্টিক্স, অ্যাট্রিবিউটস যেগুলো নিউমেরিক্যালি মেজার করা যায় না, সেসব ডাটা কোয়েশ্চেন অ্যান্সার করে নিতে হয়। এই যে ইকোনমিক্স এর যে আউটপুট আছে ওনারা মেইনলি যে কোয়ালিটিভ ডাটা নিয়ে কাজ করে আরকি। কোয়েশ্চেন করা হয় হোয়াট টাইপ, হুইচ ক্যাটেগরি এগুলো। তো এগুলো কি করা হচ্ছে? এটা ডেসক্রিপটিভ হতে পারে, কনসেপচুয়াল ইন নেচার হতে পারে। এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা একটু পড়ে নিন। কারণ আমি যদি এটা সম্পর্কে বিস্তারিত বলতে যাই আপনাদের আর ওই জুটেরও দেখাতে পারব না আরকি। তারপর এখানে সাবটাইপ আছে একটা হচ্ছে নমিনাল থাকে, তারপর আরেকটা হচ্ছে অর্ডিনাল ডাটা থাকে। তো এই সম্পর্কেও ডিটেইলস লেখা আছে, এক্সাম্পল দেওয়া আছে। আপনারা একটু যাদের একটু বিস্তারিত জানার দরকার তারা এটা পড়ে নিয়েন আরকি। এই এই কোয়ালিটিভ ডেটা গুলো হচ্ছে আমরা মানে কি জন্য কালেকশন করি, কিভাবে কালেকশন করি সেই সম্পর্কে বলা আছে। যেমন ইন্টারভিউ এর মাধ্যমে। ইন্টারভিউ শিডিউল এর মাধ্যমে আমরা এই কোয়ালিটি ডাটা গুলো কালেক্ট করি। যে বিভিন্ন ফার্মার এর থেকে আমি ইন্টারভিউ নিলাম অথবা বিভিন্ন পারসন এর থেকে ইন্টারভিউ নিলাম। যে তাদের সামাজিক অবস্থা কি কোয়েশ্চেনিয়ার বানায় একটা কোয়েশ্চেনিয়ার বানালাম। বানানোর পরে ইন্ডিভিজুয়াল ফার্মার এর কাছে গিয়ে আমি তার থেকে ইন্টারভিউ নিলাম। তো কোয়েশ্চেনিয়ারে বিভিন্ন রকমের মডিউল থাকতে পারে। মডিউল 1 এ থাকতে পারে যে তার ইনকাম কেমন? সে ফার্মিং এ কি সমস্যা ফেস করতেছে? তারপরে হচ্ছে তার ফ্যামিলি কিভাবে চলতেছে? বা তারপরে হচ্ছে সে এটাতে খুশি কি খুশি না? বা কোন মেথড হলে তার জন্য ভালো হয়? ফিউচারে সরকারের কি করা উচিত? এরকম বিভিন্ন রকমের ৬, ৭টা, ৮টা, ৯টা, ১০টা মডিউল বানায় মডিউল অনুযায়ী কোয়েশ্চেনিয়ার গুলো বানায় আমরা আ পারসন টু পারসন এর কাছে গিয়ে ডেটা কালেক্ট করতে পারি। নরমালি এটা করে অনেকে। আপনারা যারা মাস্টার্স করছেন তারা অনেকেই হয়তো এই জিনিসটা করছেন আরকি। তারপর অনেক ক্ষেত্রে আমরা কি করতে পারি? এফজিডি যেটা বলে ফোকাস গ্রুপ ডিসকাশন। ফোকাস গ্রুপ ডিসকাশন কেমন? যেমন ধরেন আপনি চাচ্ছেন আপনার কাছে এরকম ইন্ডিভিজুয়াল ডেটা আছে। এখন আপনি চিন্তা করতেছেন আপনি পুরা বাংলাদেশ নিয়ে কাজ করবেন। হ্যাঁ? তো আপনার কি দরকার? আপনার বিভিন্ন পার্টিকুলার গ্রাম বা এলাকার একটু ডেটা দরকার। তো এটা তো ভাই ইন্ডিভিজুয়ালি সবার বাসায় গেলে এটা অনেক সময় সাপেক্ষ। এটা করতে আপনার ১-১.৫ বছর লেগে যাবে। তো সেক্ষেত্রে কি করা হয়? সেক্ষেত্রে পুরা গ্রামবাসী মেক্সিমামকে একটা জায়গায় ডেকে নেওয়া হয়। যে ধরেন আপনার যে টার্গেট অডিয়েন্স যারা, আপনার টার্গেট অডিয়েন্স যদি থাকে যে আপনি প্রাইমারি স্কুলের টিচার সম্পর্কে আপনি একটু তাদের সাথে কথা বলবেন। যেহেতু এখন এর নিয়ে কথা হচ্ছে তো প্রাইমারি স্কুলের টিচারের সমস্যা নিয়ে আপনি তাদের সাথে কথা বলবেন। সেক্ষেত্রে কি করতে পারেন? আপনি একটা পার্টিকুলার লোকেশনে গেলেন, ওই গ্রামের যতগুলো প্রাইমারি স্কুলের টিচার আছে তাদেরকে ডাকলেন। ডেকে একসাথে বসায় তখন আপনি তাদের ফিডব্যাকটা নিতে পারতেছেন। ওই যে একজন করে নিলেন, ইন্টারভিউ এ যে একজন করে নিলেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারতেছেন? পুরা গ্রুপটারই ফিডব্যাক আপনি একসাথে নিচ্ছেন। এটা হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন। তারপর অবজারভেশন এর মাধ্যমে। এটা হচ্ছে পার্টিসিপেন্ট বা বিভিন্ন অবজারভেশন আপনি করলেন, বিভিন্ন অবজারভেন্ট ডাকলেন। ধরেন একটা জায়গায় আপনাকে ১৫ বা ২০ জনকে ডাকলেন। ডাকে আপনি পার্টিকুলার একটা জিনিসের জন্য তার উপর অবজারভেশন করলেন।
যে আপনি আছে না একটা ধরেন পেপার আছে যে ফায়ার ফাইটার আছে, ফায়ার ফাইটারদের কি করে? ফায়ার ফাইটারদের হচ্ছে তারা রিল্যাক্স থাকলে কি করে? স্ট্রেস রিলেটেড একজন এটা নিয়ে একটা পেপার ছিল যে তারা ফায়ার ফাইটাররা যখন প্রচুর স্ট্রেস সিচুয়েশন এ থাকে তারা কিরকম আচরণ করে? আবার যখন তারা হচ্ছে রিল্যাক্স থাকে তারা কিরকম আচরণ করে? তারপরে হচ্ছে যারা স্ট্রেস যখন মানে ফায়ার ফাইটাররা নরমালি যখন কোন একটা বাজে সংবাদ শোনে তারা কিরকম রেসপন্স করে? আবার একই টাইমে তারা যদি একটা ভালো সংবাদ শোনে তারা কিরকম রেসপন্স করে। এতে এরকম অনেক টাইপের জিনিসগুলোর উপর অবজারভেশন করা হয়। তারপরে হচ্ছে ওপেন আইড সার্ভে কোয়েশ্চেন করা হয়। এই যে ওই একই রকমই আপনি গিয়ে নিজের লোকেশনে গিয়ে নিবেন। তারপরে হচ্ছে ডকুমেন্ট এনালাইসিস করা হয়। এরা অনেক ডকুমেন্ট বানায়, অনেকগুলা ডকুমেন্ট আছে। সেই ডকুমেন্ট গুলো আপনি এনালাইসিস করতে পারেন। এই ডকুমেন্টের যে ডাটাগুলো সেগুলো এনালাইসিস করতে পারেন আরকি। আর কোয়ান্টিটিভ ডাটা বা ডেটা স্ট্রাকচার এর সম্পর্কে বলব, কোয়ান্টিটিভ ডাটাটা হচ্ছে এ এইখানে কি হবে এটা রিপ্রেজেন্ট করতেছে ইনফরমেশন যেটা কি করা যাচ্ছে, যেগুলো মেজার্ড করা যাচ্ছে, কাউন্টেড করা যাচ্ছে। আর এক্সপ্রেসড নিউমেরিক্যালি এক্সপ্রেস করা যাচ্ছে। তাহলে এইটা থেকে আমরা কি দিয়ে কোয়েশ্চেন করতেছি? এখানে দেখেন বলা আছে, এইখানে বলা আছে হচ্ছে হাউ মাচ, হাউ মেনি দিয়ে কোয়েশ্চেন করতেছে। এগুলো হচ্ছে নিউমেরিক্যাল ডেটা থাকে। যেমন এই যে নরমালি এজ টাইপের, প্লান্ট হাইটের টাইপের এইসব ডাটাগুলো আরকি যেগুলো কোয়ান্টিটিভ। এই জিনিসগুলো আমরা নিউমেরিক্যাল ভাবে মেজার করব। এখানে অবজেক্টিভ থাকবে, তারপর প্রিসাইজ ডাটা নেওয়া থাকবে। তো এই কোয়ান্টিটিভ ডাটাটা কখন নেওয়া হচ্ছে? যখন আমরা কি করতেছি? আমরা যেকোনো কিছু একটা যেকোনো থিসিস বা যেকোনো রিসার্চ এর ক্ষেত্রে আমরা কি করি? একটা হাইপোথিসিস নেই। আমার ক্ষেত্রে একটা হাইপোথিসিস থাকে। একটা অবজেক্টিভ আমরা আগে থেকেই একটা চিন্তা ভাবনা করি। যে আমি আ আ সাপোজ আমি এই গ্রামের লোকজনের কাছে ডেটা নিবো। সেই গ্রামে আমার তো কোনো না কোনো অবজেক্টিভ আছে। কোনো না কোনো তো কারণ আছে। না হলে তো আমি ডেটাটা নিচ্ছি না। তাদের কোনো একটা জিনিস চেঞ্জ করতে হবে। এইজন্য তাদের ডাটাটা নিচ্ছি। তো বা আমি ধরেন টমেটোর উপর রিসার্চ করতেছি, তাহলে টমেটোর মধ্যে আমার একটা অবজেক্টিভ আছে। যে এই টমেটোর আমি সাইজ বড় করতে চাচ্ছি বা ডিজিজ রেজিস্ট্যান্ট করতে চাচ্ছি বা এটা পানিতে হাইড্রোফোনিক ওয়েতে আমি এটা কাল্টিভেশন করতে চাচ্ছি অথবা এটা সয়েললেস কালচার করতে চাচ্ছি। এই অনেক রকম আমার টার্গেট থাকতে পারে। সেই টার্গেট অনুযায়ী যে ডেটাগুলা নেওয়া হয়, সেই টার্গেট অনুযায়ী যে রিসার্চটা করা হয়, কন্ডাক্ট করা হয়, সেক্ষেত্রে যে ডেটাগুলা পাওয়া যায় সেগুলো মেইনলি কোয়ান্টিটিভ ডাটা। এর মধ্যে কিছু ডিসক্রিপ্টিভ আছে, কিছু কন্টিনিউয়াস ডেটা আছে। হ্যাঁ? যেগুলো হচ্ছে ধরেন ফিক্সড বা ডিসটিংক্ট পয়েন্ট। এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ সরি হ্যাঁ, ডিসক্রিট ডেটা বা ডেসক্রিপটিভ ডেটাও বলা হয় অনেক ক্ষেত্রে। আরেকটা কন্টিনিউয়াস ডেটা যেগুলো হচ্ছে ধরেন বিভিন্ন রকম রেঞ্জে থাকে। এই ২০ দিনে একটা রেঞ্জ আছে, ৩০ দিনে আছে, ৪০ দিনে আছে, ৫০ দিনে আছে। এগুলো কন্টিনিউয়াস বাড়তেছে। প্ল্যান্ট হাইট যেমন কন্টিনিউয়াস একটা বাড়তেছে। এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। আচ্ছা। এগুলো কিভাবে করা হয়? এগুলো অনেক ক্ষেত্রে সার্ভে, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন এর ক্ষেত্রে সার্ভে করা হয়। মানে ডেকে নিয়ে স্পেসিফিক লোকজনের ডেকে নিয়ে একটা ক্লোজ এন্ড কোয়েশ্চেন এর মাধ্যমে সার্ভে-টার্ভে করে ডাটাগুলো নেওয়া হয়। তারপরে এক্সপেরিমেন্ট করা হয়। এটা কন্ট্রোলড মেজারমেন্ট এর মধ্যে এক্সপেরিমেন্ট করা হয়। সেটা মানুষের ক্ষেত্রেও হতে পারে, সেটা আ প্ল্যান্ট এর ক্ষেত্রেও হতে পারে বা বিভিন্ন রকম কোনো মেশিনারিজ এর ক্ষেত্রেও হতে পারে। একটা কন্ট্রোল মেজারমেন্ট এর মধ্যে আমি এক্সপেরিমেন্টটা করি। আমরা অনেক জিনিস চিন্তা করে একটা হাইপোথিসিস নিয়ে মেজারমেন্ট এর মধ্যে চিন্তা ভাবনা করি। অনেক সময় আপনারা বা এই যে এক্সপেরিমেন্টাল ডিজাইন করতে গেলে আপনারা অনেক কথা শুনছেন। যেমন সিআরডি, তারপর আরসিবিটি, এলএসডি। তো এইসব জিনিসগুলো সব কোয়ান্টিটেটিভ ডাটা এনালাইসিস এর মধ্যে পড়তেছে। তারপরে হচ্ছে এই দেখেন স্ট্যান্ডার্ডাইজড টেস্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট এর মাধ্যমে বিভিন্ন রকম স্ট্যান্ডার্ডাইজড টেস্ট এর মাধ্যমে কাজ করতে পারি। যেমন এই ধরেন প্ল্যান্টের ক্ষেত্রে আমরা অনেক জিনিসগুলা করি। কি করি? প্ল্যান্টটাকে আমি ওই ধরেন আমি কি করলাম? আমি বায়োচারে প্ল্যান্টটা কাল্টিভেট করলাম। যে বায়োচারে কাল্টিভেট করার পর আমি চিন্তা করতেছি এই প্ল্যান্টে শুধুমাত্র আমি নাইট্রোজেনাস ফার্টিলাইজার দিব। দিয়ে প্ল্যান্টের আমি একটা গ্রোথটা দেখব যে এর প্ল্যান্টের কি গ্রোথ হয়। আবার কিছু প্ল্যান্টের আমি চিন্তা করতেছি না এখানে শুধু ফসফেটিক ফার্টিলাইজার দিব। তারপর আবার কিছু প্ল্যান্টে আমি চিন্তা করতেছি না এখানে আমি পটাশ ফার্টিলাইজার দিব। বা কোনো গুলো থেকে আমি আবার এক্সট্রা করে আবার জিঙ্ক এড করতেছি, বোরন এড করতেছি। এইভাবে বিভিন্ন রকম আপনার হাইপোথিসিস বা বিভিন্ন রকমের একটা অবজেক্টিভ অনুযায়ী বিভিন্ন রকমের টেস্ট বা অ্যাসেসমেন্ট এর মাধ্যমে এটা নিতে পারতেছি। তারপর সেন্সর বা ইন্সট্রুমেন্ট রিডিং এর মাধ্যমে। আবার ওই যে অনেক ক্ষেত্রে ওই যে জিআইএস যেমন শিখবেন আপনি জিআইএস জিনিসগুলাতে। এখন কি জিনিস হচ্ছে সবগুলো কেন জিআইএস জিনিসগুলো বাংলাদেশে আসছে? আম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টও নতুন করে চালু হয়ে গেছে রিমোট সেন্সিং এর উপর। তো এই সাবজেক্ট গুলোর জিনিসটা কি? রিমোট সেন্সিং জিনিসটা কি? এখন সবকিছুই আমরা ঘরে বসে সবকিছু পাচ্ছি। আমরা চাচ্ছিও তাই। জিনিসটা কেমন? জিনিসটা কেমন? জিনিসটা হলো হচ্ছে ধরেন আপনি একজন ফার্মার। তো আপনি একটা জায়গায় একটা ক্রপ লাগাইছেন। ধরেন ১ বিঘা জমিতে আপনি ক্রপ লাগাইছেন। কোন একটা পার্টিকুলার ক্রপ লাগাইছেন। এখন আপনি কি করবেন? আপনাকে কি করতে হচ্ছে? আপনাকে একটা লোক রাখতে হচ্ছে অথবা আপনিও যদি কন্ট্রাক্ট করতে চান, আপনাকে প্রতিদিন সকালবেলা গিয়ে দেখতে হচ্ছে যে আমার প্ল্যান্টের কি অবস্থা? পানি লাগবে কিনা? প্ল্যান্টে কোন ডিজিজ হলো কিনা? ডিজিজ আইডেন্টিফাই করতেছে কিনা? সেক্ষেত্রে ইরাডিকেশন করতে হবে কিনা বা এভয়েডেন্স করতে হবে কিনা মানে যে প্রসিডিউর যে জিনিসগুলো দরকার বা প্ল্যান্টের গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা।
তো এই জিনিসগুলো কি করতে পারবেন? বিভিন্ন রকম সেন্সর এড করে আপনি ঘরে বসে, রুমে বসে আপনি জিনিসটা পাবেন। বুঝতে পারছেন? তো এই রিমোট সেন্সিং এর জিনিসটা এরকম যে রুমে বসে আপনি রিমোটের মাধ্যমে বা অটোমেশন এর মাধ্যমে বা এআই এর মাধ্যমে, হ্যাঁ? আপনি আপনার সকল রকমের রিডিংসটা পাবেন। তো এইসব জিনিসগুলা চলতেছে। এখন সামনে এটারই যুগ। বাংলাদেশেও হয়তো আসবে। কবে আসবে জানি না। কিন্তু এই জিনিসগুলা চলতেছে। তো এই সম্পর্কে আপনারা যারা মাস্টার্স করতে যাচ্ছেন, এটাও কিন্তু খুব একটা ভালো সাবজেক্ট রিমোট সেন্সিং এর উপর। আপনারা চাইলে এদিকেও ফোকাস রাখতে পারেন। যার ফিল্ডের সাথে যায় আরকি। তারপরে হচ্ছে কাউন্টিং বা এনুমেরেশন। এটা কি হয়? ওই যে ডেটা কালেকশন করা হয়, কাউন্টিং করা হয় যেটা। এনুমেরেশন কি করা হয়? যে গ্রামে, গ্রামে গিয়ে আমরা অনেকেই করছি না? সার্ভে। আপনারা করছেন কিনা জানি না। আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা করছি হচ্ছে আমি খুলনা গিয়েছিলাম। খুলনা গিয়ে ওই ডেটা কালেক্ট করছি আরকি। সবার বাসা গিয়ে খুলনা ওই আপনার হচ্ছে উপজেলায় গিয়ে আমি বাসায় গিয়ে ডেটা কালেক্ট করছি যে তাদের কি অবস্থা, তাদের মানে ক্লাইমেট রেজিলিয়েন্স এর উপর ডেটা কালেক্ট করছি আরকি। তারপর ডেটাগুলো কি স্ট্রাকচারে থাকে। সেখানে ডেটাগুলা স্ট্রাকচার অর্গানাইজিং করা লাগবে, কিভাবে সাজাবো সে সম্পর্কে বলা আছে কি স্ট্রাকচারে ডেটা হতে পারে। দেখেন এখানে লিনিয়ার ডেটা স্ট্রাকচার থাকে। তারপরে হচ্ছে আ এখানে একটা ডেটা হচ্ছে যেমন হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা কি? এটা হচ্ছে এরেঞ্জ করা থাকবে, এটা প্রিভিয়াস এর সাথে নেক্সট এর সাথে এরেঞ্জ করা থাকবে ডেটাগুলা। কেমন? জিনিসটা আপনি হয়তো বোঝেন নাই, আমি কিভাবে বুঝাচ্ছি। যেমন ধরেন অনেক ডেটা দেওয়া থাকে, সেটা কিরকম দেওয়া থাকে? অ্যারো দেওয়া থাকে দেখবেন। একটা কাজ আমি করছি, তারপরে হচ্ছে ধরেন আরেকজন তন্ময় করছে। তাহলে আমি আগে করছি, তারপর তন্ময় করছে। হ্যাঁ? ওইখানে দেখবেন অ্যারো দেওয়া থাকে। সাইকেল গুলোতে দেখবেন অনেক ক্ষেত্রে অ্যারো দেওয়া থাকে। তো অ্যারো দিয়ে অনেক ক্ষেত্রে ডেটাগুলা বুঝানো হয়। হ্যাঁ? বা অ্যারে দিয়ে। এই দেখেন এইটাতে আবার এই ডেটাগুলা হচ্ছে যেটা প্রিভিয়াস ডেটার সাথে বা নেক্সট ডেটার সাথে সম্পর্ক আছে তাদের মধ্যে। এগুলা হচ্ছে আপনার হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। যে একটা লিনিয়ার রেঞ্জে আসবে। গ্রোথটা লিনিয়ার হবে। তারপরে হচ্ছে এইখানে লিঙ্কড লিস্ট দেওয়া আছে। এটা আপনারা পড়ে নিয়েন কি অনুযায়ী। তারপর স্ট্যাক, কিউ, আবার নন লিনিয়ার স্ট্রাকচার যেমন নন লিনিয়ার স্ট্রাকচারের মধ্যে এই জিনিসটা বুঝায়। ধরেন এটা আপনাদের বুঝতে সময় যেমন ট্রি জিনিসটা কি? আপনারা কেউ phylogenetic ট্রির নাম শুনছেন কিনা জানি না। তো phylogenetic ট্রিটা কেমন? একটা ট্রি টাইপ স্ট্রাকচার দেওয়া হয়। এই যে জিন নিয়ে এতক্ষণ আমি কথা বললাম। হ্যাঁ? তো জিনটা কেমন? ধরেন সাপোজ আ আমার শরীরে একটা জিন আছে। হ্যাঁ? তো একটা পার্টিকুলার জিন আছে। তো এই জিনটা আমাকে কি করতে হবে? এই পার্টিকুলার জিনটা আ আসলে অ্যাকচুয়ালি কোন জিন? সেক্ষেত্রে আমরা বুস্টিং এর মাধ্যমে জিনটা এনালাইসিস করতে পারি। হ্যাঁ? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো? জি, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। ঠিক আছে। তো আপনারা হচ্ছে phylogenetic ট্রি আছে। যেমন হচ্ছে কি phylogenetic ট্রিটা কেমন? সেটা হচ্ছে ধরেন আমি একটা পার্টিকুলার জিনের কথা বললাম। যে আমার পার্টিকুলার জিনের সাথে এটা হচ্ছে জিন ব্যাংকে গিয়ে ব্লাস্টিং করতে হয়। তো ব্লাস্টিং করলে কি হয়? ব্লাস্টিং করার পর আমি দেখতে পারি যে এই জিন বা আমার এই পার্টিকুলার জিনোমটা আর কোন জায়গাগুলোর সাথে মিলতেছে। এটা মেইনলি মানুষের ক্ষেত্রে করা হয় না। এটা করা হয় হচ্ছে মানুষের বিভিন্ন রোগ হয়। ধরেন আপনি যে করোনা ভাইরাস যেটা, এটা যে অ্যাকচুয়ালি করোনা ভাইরাসের ওই ভেরিয়েন্টটাই বা কোন একটা পার্টিকুলার যে আপনাকে ভাইরাল ডিজিজ হইছে, এই ডিজিজের অ্যাকচুয়াল যে ওই ভেরিয়েন্টটাই এটা আপনি কখন বুঝবেন? এইটার জন্য করা হয় কি আপনার এই phylogenetic ট্রিটা করা হয়। ধরেন আমার ওই যে প্যাথোজেন বা ওই যে ভাইরাসটা পাইলাম, তো এটার হচ্ছে জিনটা এক্সপ্রেশন চেক করা, জিনটা এনালাইসিস করা হয়। করার পরে সেটা হচ্ছে আপনাকে ওইটা সিকোয়েন্সিং করা হয়, জিন সিকোয়েন্সিং। এটার মধ্যে আপনার নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং আছে, স্যাংনার সিকোয়েন্সিং আছে। তো এই জিন সিকোয়েন্সিং করা হয়। জিন সিকোয়েন্সিং করার পরে ব্লাস্টিং করার পরে জিন ব্যাংক আছে। জিন ব্যাংকে গিয়ে ওই রিলেটেড আরো অনেকগুলো জিন ডাউনলোড দিতে হয়। ডাউনলোড দেওয়ার পরে আপনাকে এই phylogenetic ট্রি বানায় দেখানো হয় কার সাথে কত পার্সেন্ট মিলতেছে। অনেকগুলোর সাথে দেখবেন 100% ম্যাচ হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 99.9% ম্যাচ হয়, 98.2% ম্যাচ হয়। তার মানে ওই জিনটা কার সাথে 100% ম্যাচ হচ্ছে, এই যে রিলেশনটা দেখানো হচ্ছে, এটাকেই phylogenetic ট্রির মাধ্যমে দেখানো হয়। সেক্ষেত্রে কি করে দেখানো হয়? যেমন দেখেন এখানে কি বলছে? দেখুন hierarchical structure of a root node and child nodes। এখানে কিছু বুঝছেন? যে hierarchical structure of root node and child node। এখানে একটা রুট নোড থাকে, একটা চাইল্ড নোড থাকে। তো মেইন জিনিসটা হচ্ছে কোথা থেকে এটার ইভলিউশন হয়েছে। হ্যাঁ? শুরু কোত্থেকে? যেমন each node have multiple children but one parent। তাহলে কি একটা নোড থাকে। এই যে ট্রি স্ট্রাকচার থাকে এটার হচ্ছে একটা করে নোড থাকে। একটা নোডে প্যারেন্ট থাকে একটাই। কিন্তু তার মাল্টিপল চিলড্রেন থাকতে পারে। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে হচ্ছে এটা ওই একই ক্যাটেগরির মধ্যে পড়তেছে। আছে না আমরা সবাই তো হোমো সেপিয়েন্স মানে মানুষ।
তো আমরা মানুষ হলেও মানুষের মধ্যে মেল আছে, ফিমেল আছে। আবার ধরেন মেইলের মধ্যে গেলেন। তাহলে মেল ধরেন একটা যদি প্যারেন্ট আপনি চিন্তা করেন। তাহলে আমরা মেইল। তো মেইলের মধ্যে একজন আছে লম্বা আছে, খাটো আছে, কালো আছে, শ্যামলা আছে। বিভিন্ন রকম ক্যাটেগরি আছে। হ্যাঁ? বা একেকজনের চুল বড় আছে, ছোট আছে। এরকম অনেক জিনিসগুলো আছে। তো এই জিনিসগুলো আইডেন্টিফাই করার জন্যই আপনার এই phylogenetic ট্রি বা ট্রি টাইপ স্ট্রাকচার বানানো হয়। এই ট্যাক্সোনমি অনেক সময় ক্লাসিফিকেশন করে ধরেন কিংডম সিমিলার হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার ফাইলম আলাদা হতে পারে, সরি। ফাইলম আলাদা হতে পারে। আবার ক্লাস আলাদা হতে পারে, অর্ডার আলাদা হতে পারে, ফ্যামিলি আলাদা হতে পারে, জেনাস আলাদা হতে পারে, স্পেসিস আলাদা হতে পারে। স্পেসিস তো মানে নামকরণ করব আরকি। তো এইটা হচ্ছে এই দেখেন এখানে শুধুমাত্র বলা আছে হচ্ছে ডিসিশন ট্রি ইন ম্যাচিং লার্নিং। সরি মেশিন লার্নিং। আল্লাহ! আমি কি ম্যাচিং বলে ফেলছি। মেশিন লার্নিং এর ক্ষেত্রেও মেইনলি এই ডিসিশন ট্রি টা করা হয়। যে এই উম অনেক সময় মেশিন লার্নিং যে প্রসেস গুলো আছে ওর ক্ষেত্রেও করা হয়। আমি জীবনে কোনদিন করি নাই। এজন্য মেশিন লার্নিং সম্পর্কে আইডিয়া নাই। তো আমি হচ্ছে মলিকুলার এনালাইসিস সম্পর্কে আইডিয়া আছে। ওই ক্ষেত্রে আপনাকে বললাম। ওই ক্ষেত্রে মেগা দিয়ে আমরা phylogenetic ট্রি বানাই। হ্যাঁ? জিন সিকোয়েন্সিং করার পরে তারপরে দেখি স্পেসিফিক। তারপর হচ্ছে গ্রাফের মাধ্যমে আমরা দেখাতে পারি। এটা তো আপনারা জানেনই। বিভিন্ন বার গ্রাফ আছে, ট্যাবুলার গ্রাফ আছে, লাইন গ্রাফ আছে। বিভিন্ন রকমের গ্রাফের মাধ্যমে আমরা ডিসক্রাইব করতে পারি। এই সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। তাহলে ডাটা ফ্রেমটা কিভাবে করব? আচ্ছা, ডাটা ফ্রেম is a two-dimensional tabular data structure that organize data into rows and columns similar to a spreadsheet or a database table. তাহলে কি বলছে এখানে ডেটা ফ্রেমটা হচ্ছে টু ডাইমেনশনাল। এটা হচ্ছে টেবুলার ডেটা স্ট্রাকচার থাকে যেটা আ অরিজিনেটস হচ্ছে ডেটা রো এবং কলামের মধ্যে ডিভাইড করা থাকে। মেইনলি একটা ডেটা তুলবো, ডেটাগুলা রো কলামে ভাগ করব। রো কলামে ভাগ করার পরে এই ডেটাগুলো আমরা তুলবো এটাই। তো রো গুলা হচ্ছে কি রোতে সিঙ্গেল অবজারভেশন থাকে, কেস রেকর্ড থাকে এগুলা বিস্তারিত দেওয়া আছে। কলাম নাম কোনটা, ডেটা টাইপ কেমন, হ্যাঁ? এগুলো সম্পর্কে আপনারা পড়ে নিয়েন আরকি। এটা বিভিন্ন রকম ডেটা টাইপ হতে পারে। যেমন একটা এক্সাম্পল দিছে। এক্ষেত্রে এইটা কি বলছে? প্ল্যান্ট আইডি দেওয়া আছে। তো এই প্ল্যান্ট আইডি গুলো এভাবে লেখা আছে। তারপর স্পিসিস গুলোর নাম এভাবে লেখা আছে। তারপর হচ্ছে ট্রিটমেন্ট গুলার এভাবে ট্রিটমেন্ট গুলার একটা কলাম করে ডিসক্রাইব করে দেওয়া হইছে। তারপরে হচ্ছে হাইট দেওয়া আছে, ডিজিজ সেনসিটিভিটির কথা বলা আছে। এইভাবে আপনার ডেটা সাজানোর ক্ষেত্রে বলা আছে। তো আমি আপনাদের কি বলছিলাম, এই যে দেখেন ডেটার ক্ষেত্রে যে এই ডেটা সাজানোটা মেইন জরুরি। তাহলে ওই সাজানোটা কিভাবে সাজাবেন? এখানে একটা জিনিসের খেয়াল করতে পারেন। এখানে ধরেন আইডি তো আর আলাদা হওয়ার চান্স নাই। তো ৪ রকম হয়েছে। তো এখন হচ্ছে কি আমার রাইজ ২ টা কিন্তু এরা একসাথে করছে। তো আপনি যখন ডেটা সাজাতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে যেকোনো একটা জিনিস, যেকোনো একটা যেটা আপনার আ ধরেন ফ্যাক্টর হিসেবে ধরবেন, এই জিনিসটা সিরিয়ালি সাজাতে হবে। যেকোনো একটা। আপনি ধরেন এটার ক্ষেত্রে কি করতে পারতেন? এটার ক্ষেত্রে আপনি স্পেসের ক্ষেত্রে রাইস ২ টা একসাথে রাখছেন, তারপর হুইট ২ টা রাখছেন। এটা যদি না রাখতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারতেন? ট্রিটমেন্টটা একসাথে করতে পারতেন। যে কন্ট্রোল গুলো একসাথে রাখলাম, তারপর ক্রিসপার ইউজার গুলো একসাথে রাখলাম। তারপরে হচ্ছে হাইট তো এটা আলাদা হবেই স্বাভাবিক। এটা তো চেঞ্জ করার কোনো কিছু কারণ নাই। তো এগুলো যেগুলো আলাদা হচ্ছে। তো আপনি এই যে এটা ধরেন আপনার মেইন জিনিসটাই তো এই ২ টা। আপনার ফ্যাক্টরি তো এটা। এটা হচ্ছে ভ্যারাইটি ছিল আপনার, আর এটা হচ্ছে আপনার ট্রিটমেন্ট ইউস করছেন। এইটাই না? তারপরে এগুলা যেগুলা পাইছেন, সরি। এই যে হাইট, তারপর ডিজিজ সেভারিটি, তারপর ইনফেক্ট হলো কি হলো না, এগুলো তো আপনার রেসপন্স পাইছেন বা রেজাল্ট পাইছেন। কিন্তু আপনার মেইন ফ্যাক্টর তো এই ২ টাই। স্পেসিস আর ট্রিটমেন্ট। তো এই ২ টা হচ্ছে যেকোনো একটা আপনার সিরিয়ালি সাজাবেন, আরেকটা একটু চেঞ্জ করে সাজাবেন। যে এইটাই হচ্ছে মেইন জিনিসটা। তো অনেকে কি করে? অনেকে হচ্ছে একেকটা একেক রকম করে দিচ্ছে। মানে এখানে রাইস দিছে, তারপর আমি হুইট দিলাম, তারপরে আবার রাইস দিলাম। তো এই ক্ষেত্রে নিলে দেখবেন এনালাইসিস করতে গেলে আপনার প্রবলেম হবে আরকি। এটা আরো বিস্তারিত দেখাবো নি। এখানে যেহেতু অল্প তো, এইজন্য সুন্দর মতো দেখাতে পারতেছি না। যখন বড় ডেটা এনালাইসিস করব তখন দেখাবো। তারপরে এই যে ডেটা ফ্রেম সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে। তারপরে হচ্ছে মিক্সড ডাটা টাইপস। আম লেভেল-টেবেলের কথা বলা আছে। এখানে কোন এই ডাটা ফ্রেমে প্রোগ্রামিং এ এগুলা কাহিনী লেখা আছে। এগুলার দরকার নাই আপনাদের। আপনারা হচ্ছে এক্সেল এ সুন্দর মতো তুলবেন। বাকি অন্যান্য জায়গায় মিডিয়া তোলার দরকারই নাই। তারপর হচ্ছে ডেটা কালেকশন মেথড সম্পর্কে আমি যে এতক্ষণ কথা বললাম, এই সম্পর্কে একটু ডেসক্রিপশন, এক্সাম্পল দেওয়া আছে। আপনারা একটু পড়ে নিয়েন যাদের দরকার। তো এইটা হচ্ছে ডেটা কালেকশন এর হচ্ছে কি কনসিডারেশন জিনিসটা আমরা কি চিন্তা করব? যেমন রিলায়েবিলিটির কথা আমরা চিন্তা করব। এই ডাটাটা যাতে রিলায়েবল হয়। এমন এক ডাটা কালেক্ট করলাম যেটার কোন দরকারই নাই। এই ডাটা দিয়ে আপনার কোথাও কোন জায়গায় কাজে লাগবে। কথা বোঝেন নাই? ধরেন আমি সারাদিন কি কাজ করি? আমি সকালবেলা ঘুম থেকে উঠে গাছে পানি দেই। বেলকনি গাছে অনেকগুলা গাছ লাগানো আছে, এগুলা পানি দেই। এই ডাটার আমার কোন দরকার আছে সকালবেলা সে দিনে কয়বার সে গাছে পানি দেয়? এটা যদি আমি আমার যদি অবজেক্টিভ ওরকম থাকে যে আমার গাছের গ্রোথটা কেমন হচ্ছে
সেটা ক্ষেত্রে আলাদা। কিন্তু আমার এটা মনের ভালো লাগার ক্ষেত্রে আমি এটা করি। তো এই ডেটা তো দরকার নাই। তারপর হচ্ছে ডেটাটা ভ্যালিডিটি থাকতে হবে। আপনি হাঁকাও একটা ডাটা দিলেন, আপনার কাছে মনে হলো যে, শালার আমার প্ল্যানটা যেটা নিছি ১০ দিনের সময় ডাটা নেওয়ার দরকার ছিল, আমি তো ১০ দিনের প্ল্যান নেই নাই। তো তাহলে কি হইছে? আমি নেটে দেখছি যে এই অনুযায়ী ডেটা আছে, তো আমি ডেটা একটা দিলাম। তো এটা তো ভ্যালিড হইল না। এটা তো ইনভ্যালিড ডাটা হইল। বা স্যার আপনাকে একটা টাস্ক দিছে। আপনি চিন্তা করতেছেন যে স্যার আমাকে এত বড় একটা টাস্ক দিছে। এইটা আবার কষ্ট করে ওইখানে যাবো, লোকজনের সাথে কথা বলবো। দরকার কি? ২ জনের থেকে শুনি তারপরে ওই অনুযায়ী ইচ্ছামত বসায় দিব। তারপরে এইসব করে আপনার কাজ করা কমপ্লিট করার পরে এখন আসবেন আপনি পাবলিকেশন করতে। আপনার ওই যে কাজ শেষ। যখন কাজ ছিল তখন ঘুরে বেড়াইছেন। এখন আপনার আসবে আপনার একটা জার্নালে পাবলিকেশন করতে হবে। আপনি বিদেশ যাবেন, এইখানে যাবেন, ওইখানে যাবেন। আপনার একটা পাবলিকেশন না হলেই না। এখন পাবলিকেশন করবেন আপনার কাছে ডেটা ভাই নাই। ওইটা ভাই নাই। ভাই বানায়া দেন। বানায়া তো ভাই পাবলিকেশন হবে না। এইটা করতে আমাদের কান্ট্রির নাম খারাপ। মানে আমাদের কান্ট্রি গুলাতে এইরকমই করছে। আমরা চুরি-বিদ্যা সবকিছু করতে আমাদের অবস্থাটা খারাপ। ওই আমরা কি করছি? আমরা ওইরকম হাতাম যাতে ডেটা গুলা নিচ্ছি। নিয়ে আগে হয়তো পাবলিশ করছি। পাবলিশ করার পরে ওইটা যখন কেউ প্র্যাকটিক্যালি ইমপ্লিমেশন করতে গেছে, যায়া দেখে যে এটার সাথে কোনো মিলই নাই। রেজাল্ট পাচ্ছে না। আল্টিমেটলি তার তো ফ্রডিং এর শিকার হচ্ছে না? আপনি ডেটাটা দিলেন, একটা পাবলিকেশন করলেন, একটা জায়গায় পাবলিকেশন হলো। এটা কাহিনী কি? এটা হচ্ছে মানুষ সম্পর্কে আইডিয়া দেওয়া, জানানো যে আমি এই জিনিসটা পাইছি। তার মানে কি? মানে আমি একটা এক্সপেরিমেন্ট করছি, করে এই রেজাল্টটা পাইছি। তাহলে কেউ যদি ওই এক্সপেরিমেন্ট নিয়ে ফার্দার কোনো কাজ করতে চায়, আপনি বাদে, বাকিরা যদি ফার্দার কোনো কাজ করতে চায়, তার যদি ইনফরমেশন লাগে, সেই ইনফরমেশন গুলো আপনার থেকে গেদার করবে। তো আপনি যদি ভুলভাল ইনফরমেশন দেন, তাহলে ওর এই পরবর্তী এক্সপেরিমেন্ট হবে? হবে না তো। বোঝেন নাই? ধরেন আপনি একটা গাড়ি বানাইছেন। গাড়ি বানায়া আপনি একটা ইনফরমেশন দিছেন যে, আমার গাড়িতে যে লিথিয়াম ব্যাটারি দিছি, এইটা ভাই ২০ দিন চার্জ না করলেও চলবে। এখন চিন্তা করতেছে সে একটা ধরেন ট্যাংক বানাবে ওই লিথিয়াম ব্যাটারি দিয়ে, আপনার সেম ব্যাটারি দিয়ে। ওই ব্যাটারি নিয়ে সারাদিন ধরে ট্রাই করতেছে। ২০ দিন কই ২ ঘন্টা চার্জ থাকে না। তো বেচারা ফেইলড না? একবার করছে, আচ্ছা ও ফেইল হলো। আরো ২-১ জন করছে। আসলে দেখতেছে যে আপনার এই কাজের কোনো রিলায়েবিলিটি নাই, কোনো ভ্যালিডিটি নাই। আপনি হুদাই একটা ডাটা দিছেন। তো এই জিনিসগুলার প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে যেটা ভ্যালিডিটির উপর। তো আপনি যদি পাবলিকেশন বা রিলেটেড কাজ করতে চান, অবশ্যই সিনসিয়ার ওয়েতে কাজ করবেন। আপনাকে ভাই ওই পুরো একদম সুন্দর মতো অবজেক্টিভ আনতে হবে, একদম সেই লেভেলের রেজাল্ট আনতে হবে তা তো না। সেই রেজাল্ট আপনারা আসবে না। আমাদের পার্সপেক্টিভ ওই জিনিসটা আসবে না। আমাদের ক্যাম্পাসের, আমাদের বিশ্ববিদ্যালয়ের টিচারদের এটা এই মানে এই জিনিসটা কোট করেন না। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এটা সবচাইতে বড় প্রবলেম। তার বড় প্রবলেম হচ্ছে আমরা নেগেটিভ কোনো কিছু চাই না। আমি একটা এক্সপেরিমেন্ট করছি। আমার এই এক্সপেরিমেন্টের রেজাল্ট আমার অবজেক্টিভ এর সাথে 100% ম্যাচ হতে হবে। সিভি ভ্যালু যেটাকে বলে। আমার সিভি ভ্যালু সবসময় ৫ এর মধ্যে থাকতে হবে। ৫ এর নিচে থাকতে হবে। অথবা ১০ এর মধ্যে থাকতে হবে। হ্যাঁ? যেখানে সিভি ভ্যালু কিন্তু ১৫ র মধ্যে থাকলেও অ্যাকসেপ্টেবল। যদিও সেটা ধরেন আমার ওই হাইপোথিসিস অনুযায়ী হয় নাই। তো নাও হতে পারে ভাই। আমি একটা জিনিস চিন্তা করছি সেটা যে হবে। ধরেন আমাদের ক্ষেত্রে চিন্তা করতেছি আমি একটা ক্রপ লাগাইছি। সেই ক্রপটা আরেকজন লাগাইছে। সে ওইটা ধান লাগানোর পরে সে পাইছে হচ্ছে ২০ মণ ধান। এখন আমি আমার জমিতে লাগাইছি। ধরেন ও যে প্রসিডিউর ইউস করছে আমিও সেম প্রসিডিউর ইউস করছি। করার পরে আমি পাইছি হচ্ছে ১২ মণ ধান। এখন আমি চিন্তা করতেছি না এই ১২ মণ ধান দিলে তো মানুষজন আমার এটা মানবেই না। যে ধুর মিয়া তুমি কি করছো? ও পাইছে ২০ মণ তুমি পাইছো ১২ মণ। এটা কি কিছু হইল? তোমার এই ডাটা নিয়ে আমি বা তোমার এটা নিয়ে আমি কি করব? কিন্তু এটাও তো একটা রেজাল্ট। কারণ হচ্ছে পারিপার্শ্বিক জিনিসটা আমাকে দেখতে হবে। এখন ওই যে ব্যক্তি যে ২০ মণ ধানটা পাইছে তার ধরেন সয়েলও আমার সেমই হলো। আমার পাশাপাশি সয়েলই হলো। বা একই রিজনে একই হরাইজনের সয়েল এ হলো। হ্যাঁ? এগ্রি ইকোলজিক্যাল জোন এর মধ্যেই পড়লো আমার। তো তারপরও আমার রেজাল্ট আলাদা আসতে পারে। কেন আসতে পারে? কারণ হচ্ছে আমার যে সারাউন্ডিং ক্রপটা ছিল সেখানে হয়তোবা কোন ডিজিজ অ্যাটাক করছিল। বা আমার আশেপাশের যে এনভায়রনমেন্ট টা ছিল সেই এনভায়রনমেন্ট টা হার্শ ছিল। বা কোন না কোন তো রিজন থাকতে পারে। এটাও তো একটা ফাইন্ডিংস। যে ভাই আমার আশেপাশে এরকম ধরেন আমাদের ক্যাম্পাসে যেটা হয়, আমাদের ক্যাম্পাসে যে প্লট ভাগ করা থাকে। কেউ একজন এগ্রোনমি নিয়ে রিসার্চ করতেছে। তো তার কি করবে? তার চিন্তাভাবনা হচ্ছে যে এরকম যে আমি কি পরিমাণ আ পাইলাম, রেজাল্ট পাইলাম, ইল্ড পাইলাম, সেই ইল্ড প্যারামিটারটা চেক করবে। তারা ধরেন এটা টার্গেট যে এটা দিব, দেওয়ার পর ইল্ডটা চেক করব। এখন তার পাশে একজন এক্সপেরিমেন্ট করতেছে, সে এক্সপেরিমেন্ট করতেছে এন্টোমোলজি। তো তার টার্গেট হচ্ছে কি তার এই প্ল্যান্টে কি পরিমাণ ইয়া আ সরি মানে কি পরিমাণ পোকামাকড় অ্যাটাক করতেছে সে সেটা দেখবে। সে সাপোজ সেটা দেখবে। আবার সেক্ষেত্রে আবার তারা আবার অন্য জিনিসও দেখতে পারে। যেমন সে স্প্রে করার পরে দেখতে পারে যে আ সেটা হচ্ছে পোকার ক্ষেত্রে সে রেসিস্ট্যান্সি প্রোভাইড করতেছে কিনা। তো
তো সে এটা দেখতেছে। আবার পাশে ধরেন একজন প্যাথোলজিস্ট আছে। তো এন্টোমোলজিটা বাদ দেন। আর আমাদের যে প্যাথোলজিস্ট, আমাদের কাজই হচ্ছে ভাই ওই প্ল্যান্ট গুলোতে যে প্ল্যান্ট গুলো আছে সেই প্ল্যান্ট গুলোর উপর ওই রোগবালাইগুলো স্প্রে করা। মেইনলি ওই ইনোকুলেশন করা যেটাকে বলে। বিভিন্ন ওয়েতে আমরা ইনোকুলেশন করব। করার পরে প্ল্যান্টের রেসপন্সটা দেখব। যে আমরা যে ডিফেন্সিভ মেকানিজম দিচ্ছি যেটাতে আপনার প্ল্যান্ট ভালোমতো রেসপন্স করতে পারতেছে কিনা। তো এই জিনিসগুলো দেখার জন্য আমরা প্ল্যান্ট গুলোতে ওই প্যাথোজেন গুলো অ্যাটাক করি। নরমালি আমরা কিন্তু সিআরডি মেথড মানে আমরা ক্লোজ সার্কিটে করি, টবে লাগাই। কিন্তু অনেক ক্ষেত্রে আবার বাইরেও লাগাই আরকি। তো এই এতগুলো জিনিস আপনাকে জিনিসটা বললাম যে এই যে এনভায়রনমেন্টটা আছে এটাও তো ফ্যাক্টর। আমি আমার প্ল্যান্টে দিছি ওই ডিজিজটা আমার প্ল্যান্টে অ্যাটাক না করে আপনি যে লাগাইছেন যে ১২ মণ ধান পাইছেন, সেই ১২ মণ ধানের ওই প্ল্যান্টে অ্যাটাক করতেও পারে। তো যে ২০ মণ পাইছে তারটাতে করে নাই। এখানে অনেক কিছু থাকে তো। তো এই সকল জিনিসগুলাকে আপনি সুন্দর মতো উপস্থাপন করতে হবে। আপনাকে এক্সাক্টলি ওই জিনিসটা পাইতে হবে তার কোনো মানে নাই। তার মানে আবার এও না যে আপনি যে কাছে তার কাছাকাছি যায় নাই। যে আপনি ২ মণ ধান পাইছেন। তাহলে তো হয় নাই ভাই। তাহলে কিছু না কিছু আপনি ভুল করছেন। না কোনো ঝামেলা আছিল। না হলে তো এত কম আসবে না। আর না হলে আগেরটার যে রেজাল্ট ছিল সেটাতে ভুল ছিল। আর হচ্ছে ডেটার ক্ষেত্রে কি হয়? ডেটা ম্যানিপুলেশন ১২% ডেটা ম্যানিপুলেশন সায়েন্টিফিক্যালি অ্যাকসেপ্টেবল। আপনারা বুঝতে পারছেন? ১২% 12% এটা সায়েন্টিফিক্যালি অ্যাকসেপ্টেবল। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি তো হিউম্যান ডাটা কালেকশন করছেন। আপনার ভাই ভুল হতেই পারে। বা কোনো এক কারণে আমরা তো আমাদের তো অতটা ক্লোজ সার্কিটে কাজ করতেছি না। যে আমাদের একদম ফুললি প্রপার গ্রিন হাউস আছে। এখানটাতে কন্ট্রোল টেম্পারেচার দিছি, কন্ট্রোল সবকিছু রাখছি। সেইজন্য কি করছে? যাতে মানে বিভিন্ন জার্নাল গুলা বা আ এই যে সায়েন্টিফিক মেথডে যারা মানে হর্তাকর্তা যারা আছে তারা এই জিনিসটা ঠিক করছে যে ১২% এটা যদি একটু কম বেশি হয় এটা মেনে নেওয়া যাবে। এটা কোনো কিছু সমস্যা নাই। যে ১২% ডাটা ম্যানিপুলেশন করা এটা অ্যাকসেপ্টেবল। কারণ আপনি বুঝতেছেনই, আমি একটা গাছ লাগাইছি, একই ভ্যারাইটি লাগাইছি। তো আমি ডেটা একজনে কালেক্ট করতে দিছি বা কোনো কারণে আরেকজনে কালেক্ট করতে দিছি যে ২০০০ টা গাছ লাগাইছি এর মধ্যে সবগুলার হাইট আসছে ধরেন ৫০ থেকে ৭০ সেন্টিমিটার, হুট করে একটার হাইট আসছে ৫ সেন্টিমিটার। ভাই এটা তো সে ভুলে তুলছে বা জিরো মিসিং হয়েছে বা কোনো একটা ঝামেলা হয়েছে ওই জায়গাটাতে। কেউ একজনের হয়তো ওই ক্রপটার উপর পাড়া দিছে। কোনো একটা ডিস্টার্ব তো হইছে। নাহলে তো এটা আসার কথা না। আবার একটাতে আসছে হচ্ছে ২০০। তো এটাতে আবার কোনো কারণে হয়তো বা এখানে ফার্টিলাইজার বেশি পড়ে গেছে। কোনো না কোনো একটা ঝামেলা হয়েছে। তো এইসব আউট রেঞ্জ বা লোয়ার রেঞ্জ এ যে ডেটাগুলা এগুলো ম্যানিপুলেশন করা এটা আপনার সায়েন্টিফিক্যালি অ্যাকসেপ্টেবল। তো এই জিনিসগুলো আপনি করতে পারবেন। তার মানে এই না যে আপনি পুরো ডেটাটাই আপনি একদম, একদম পারফেক্ট বানায় ফেলবেন। যে এমন ডেটা বানাইছেন আপনার সিভি ভ্যালু একদম 1 এর উপর উঠতেছে না। এত সুন্দর এনালাইসিস পরবর্তীতে আপনি পাবলিশন করতে দিবেন, রিভিউয়ার দেখে বলবে, "ধুর মিয়া তোমার রেজাল্টটা হয়নি। তুমি আবার নতুন করে নিয়ে আসো।" বুঝতে পারছেন? কারণ তারা তো ভাই এটাই করে। তারা তাদের জীবন থেকে এটাই করতেছে। তাদের ১-১৫০ পেপার আছে। তারা ওই দেখলেই বুঝবে যে কোনটা ঠিক আছে, কোনটা ঠিক নাই। বুঝতে পারছেন? কারণ আপনার এই রিলেটেড পেপার আরো সে পড়ছে। তারা এই সম্পর্কে আইডিয়া আছে। আচ্ছা। তো এইসব জিনিসগুলাই যে গাইডলাইন প্রাইভেসি গাইডলাইন ফলো করে আপনি ডেটাগুলো কালেক্ট করবেন। স্যাম্পল সাইজ, স্যাম্পল মেথড, এই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী নিবেন আরকি। ডাটা কোয়ালিটি কন্ট্রোল কিভাবে করবেন যে জিনিসটা বললাম। এতক্ষণ এইসব নিয়ে কথা বললাম। তারপরে হচ্ছে প্ল্যানিং, রিসোর্স প্ল্যানিং কিভাবে করবেন, টাইম, বাজেট, তারপর হচ্ছে সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স করে আপনি এই জিনিসটা করবেন আরকি। আচ্ছা। তো আজকের এই জিনিসটা হচ্ছে রেফারেন্সিং আর ডেটা সম্পর্কে আমি মোটামুটি আপনাদের একটু কথা বললাম। তো এই সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার আছে কিনা এক্সট্রা করে? যদি থাকে তাহলে একটু জিজ্ঞেস করেন, না হলে আমি আপনাদের টিউটোরিয়াল দেখাবো আরকি। কিরে ফাহিম, কোনো কোয়েশ্চেন আছে? ভাই আপনি তো ডেটা নিয়ে বিস্তারিত বললেন আসলে এখান থেকে কোশ্চেনটা কি করব এটা এগুলো তো মনে হয় পড়ে দেখতে হবে জিনিসগুলো তাহলে এটা পড়ে আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে বা এক্সট্রা করে আরো অনেক কিছু জানার থাকে সে সম্পর্কে আপনারা জানতে জি পারেন আরকি। জিজ্ঞেস করার থেকে। আচ্ছা, এখন আপনাদের আমি দেখাচ্ছি হচ্ছে জুটেরো কিভাবে ইউজ করে। তো ফার্স্টে আপনাদের কাজ কি হচ্ছে? আপনাদের কাজ হচ্ছে জুটেরোটা ডাউনলোড করবে। হ্যাঁ? জুটেরো ডাউনলোড তো করতে পারবেন অন্তত মনে হয়। এই জুটেরো ডাউনলোড এখানে যাবে নরমাল যে প্রসেসটা। তারপরে এখান থেকে জুটেরোটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে ল্যাপটপে ইনস্টল করবেন। আমার ডাউনলোড করা আছে। তো এখান থেকে ধরেন এই
এইখানে টিউটোরিয়ালটা ডাউনলোড করবেন। আর তার পাশাপাশি এই Chrome কানেক্টরটা ডাউনলোড করবেন। এই Chrome কানেক্টরটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে কি হবে? এই এক্সটেনশনে জিনিসটা এড হয়ে যাবে। ধরেন আমি এই যে এটা ইনস্টল করলাম দেখাই। এড করব। বা যে ইয়াতেই হোক, আপনি যে এড এক্সটেনশন। আপনি এক্সটেনশনে এড করে দিবেন। এটা একটু সুবিধা, আমি একটু পরে আপনাদের দেখায় দিচ্ছি। হুম, এইটা এড হয়ে গেছে। আমার জুটেরু এড হয়ে গেছে। এখন জুটেরুর কাজটা কি? জুটেরু হচ্ছে এইটা। এই একটা অ্যাপস, আপনারা যখন ইনস্টল দিবেন তখন এইটা অ্যাপস থাকবে। এটা ধরেন আমার ইয়া আছে এরকম। আপনাদের ফার্স্ট এ এরকম আসবে, আপনাদের ১ম এ মাই লাইব্রেরি ঐরকম অপশনটা আসবে। এই যে এরকম অপশন আসবে, এখানে কিছুই থাকবে না। এখানে আমি অনেক কিছু এড করছি। আমার পেপারে কাজ করার সময় অনেক কিছু এড করছি। সেই জিনিসগুলো আছে। তো আপনি কি করবেন? আপনি এখান থেকে মাই লাইব্রেরি থেকে কোনো একটা যদি কাজ করতে চান, এই যে নিউ ওয়ার্ক এ ঢুকবেন। নিউ ওয়ার্ক এ ঢুকে তারপরে হচ্ছে আপনি যদি কোনো ফোল্ডার বানাতে চান, ধরেন এখান থেকে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করলেন। আপনি ফোল্ডারের নাম দিলেন হচ্ছে ধরেন ক্লাস। কমপ্লিট। এখন আপনি কি করলেন? ধরেন টিউটোরিয়ালটা কি করা আছে? টিউটোরিয়ালটা দেখবেন আপনার Chrome এর সাথে কানেক্ট করা আছে। আর আপনার Word এ অটোমেটিক কানেক্ট হয়ে যাবে সে। আপনাকে নতুন করে কিছু করতে হবে না। আপনি Word এ ঢুকবেন। ঢোকার পরে এইখানে এই দেখেন জুটেরো অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ? অটোমেটিক আপনার পেছনে জুটেরো কানেক্ট হয়ে যাবে ওয়ার্ডে। তো নতুন করে আপনাকে কিছু করার দরকার নাই। ইনস্টল করলে দেখবেন ওয়ার্ডে অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে। এখন এটা কিভাবে ইউজ করে সেই জিনিসটা আপনাদের দেখায়। তো এই জিনিসটা আপনারা বুঝছেন তো? কেমনে কি করবেন? এটাতে কোনো কনফিউশন আছে? ফার্স্টে আপনারা কি করবেন? আপনারা হচ্ছে জুটেরো ওয়েবসাইট থেকে জুটেরোটা ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে তারপর ওখানে একটা ক্রোম বা যেই ব্রাউজার দিয়ে আপনি ডাউনলোড দেন, সেই ব্রাউজারের কানেক্টর থাকবে। সেই কানেক্টর দিয়ে আপনি এক্সটেনশনে ওটা এড করে নিবেন। তো তাহলে কি হবে? ক্রোমের সাথে এড থাকবে। আর এইটা ক্রোমের সাথে কেন এড করতে হবে? সেটার সুবিধা কি? সেটা আমি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। ধরেন এইখানে দেখেন আমার আমার পেপার ফাইল দুটোর উপরে কিছু এড করা আছে আরকি। এক্সটেনশন। এটা কেন দেখাচ্ছি? ধরেন আমি এটাতে ঢুকলাম। আচ্ছা, কেন আরো বিস্তারিত দেখাই? ধরেন আমি এটাতেই আমি আপনাকে দেখাই। এটা নিয়ে কাজ করা হয়েছে। এটা জিনিসটা দেখতে যাচ্ছি আরকি সাপোজ। তো ধরেন এটাতে কিভাবে কাজ করে জুটেলুটা? আমি হুম, ধরেন এই প্যারাটা আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে। ধরেন আমি এই প্যারাটা ইউজ করব। তাহলে এটার ক্ষেত্রে কি সাইটেশন দেওয়া? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ২০২০। তো এটা দেওয়া আছে আরকি। সাপোজ ধরেন আমি এটা কেটে দিলাম। তো এটা আমি ইনডেক্স সাইটেশন দেওয়া আরকি। তো এখন আমি কি করব? এখন এটা আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে নিচ্ছি। হ্যাঁ, এই দেখেন এটা হচ্ছে সেই পেপারটা। আমি তো এতক্ষণ এটাই বললাম। এটা হচ্ছে তার টাইটেল। তাহলে আমার মেইন জিনিসটা কি? আমরা কি করি? এই টাইটেলটা কপি করব। এটা আমি কপি করলাম। ধরেন এটা আমি ডিলিটই করে দিলাম সাপোজ। এটা আমি কেন কপি করলাম? আপনাদের দেখানোর জন্য আরকি। তো আপনারা অন্য কিছু সার্চ করতে পারেন আরকি। ধরেন এখানে আমি এখন এই পেপার সার্চ দিব। তারপর সার্চ দিলাম। একটা পেপার বা একটা টাইটেল লিখে আমি সার্চ দিলাম। পেপারটা আসুক। এই ধরেন এই যে এই পেপারটা চলে আসছে। এখন এটা তো আমাকে সাইট করতে হবে। সাইট করতে হবে না? ধরেন বিভিন্ন ওয়েতে সাইট করবেন আপনি। তাহলে এটা কি করবেন? এই দেখেন এখানে সাইট নামে একটা অপশন আছে। দেখছেন? দেখতে পাচ্ছেন আপনারা? এই সাইটটাতে ক্লিক করবেন। আমার দুটো কানেক্ট করা আছে। এখানে এই রেফম্যান যে অপশনটা আছে, হ্যাঁ? এখানে দেখেন সবগুলো আলাদা করে দেওয়া আছে। দেন এন্ড নোট, রেফম্যান এখানে দেওয়াই আছে।
রেফ ম্যানটাতে ক্লিক করবেন। আপনি কি নিবেন? এপিএ ফরম্যাটে নিবেন। এখান থেকে সব করা আছে। দেন ভ্যানকুভার স্টাইল করা আছে, হার্ভার্ড করা আছে, শিকাগো করা আছে, এপিএ করা আছে, এমএলএ করা আছে। দেখছেন? আমি এতক্ষণ বললাম না যে আপনাদের এগুলা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। অটোমেটিক সবকিছু হবে। তো আপনি ধরেন রেফ ম্যানটা আপনি নিলেন। দেখেন আমার ক্লাসে অটোমেটিক জুটিরো সেভ হয়ে যাচ্ছে। সেভ। এটা একটা ওয়ে আছে। অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে অনেক সময় কাজ নাও করতে পারে। মানে ডিস্টার্ব হয় অনেক সময়। এটা অনেক সময় ডিস্টার্ব হয়। তখন কি করবেন আপনি? তখন আপনি এটার ভিতরে ঢুকবেন। ঢোকানোর পরে ধরেন এটা মানে পুরোটা করতে পারতেছে না। মানে এটা যদিও ওপেন, যেটা ওপেন না। কিন্তু আপনি বুঝতেছেন এর মধ্যে আমার ওই লাইনটা আছে। হ্যাঁ? তো সেটা আপনি কি করবেন? জুটিরোতে কানেক্ট করবেন। তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ওই যে ওইখানে না দিয়ে এই যে এখানে ডিরেক্ট ক্লিক করলে ও অটোমেটিক একটু সময় নিবে। তারপরে ও নিজে থেকে ওটা সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করে নিয়েছে। ওই পেপার সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করে নিয়েছে। আচ্ছা, এখন আপনি আবার কি করবেন? এখন আপনি যাবেন হচ্ছে আপনার মেইন লাইনটাতে। যেখানে আপনার সাইটেশন করতে হবে। আপনি সাইটেশন পেয়ে গেছেন। আপনি যেমন সাইটেশন পেয়ে গেছেন, এখন আপনাকে সাইটেশন করতে হবে। এখন আপনি এখানে যাবেন, এই ধরেন ফার্মারের পরে আপনি সাইট করবেন। গিয়ে এই জটিলতে যাবেন। গিয়ে আপনাকে কি করতে হবে? এড সাইটেশন। এই দেখেন, দ্য স্টেট অফ ফুড সিকিউরিটি, এটা আপনি ক্লিক করবেন। আচ্ছা, বাকি সবগুলোই করছে আরকি। এগুলো আমার পেপারে ছিল, ওইজন্য আমি চাচ্ছি চেঞ্জ করতে। তো আপনাদের এরকম আসবে না। আপনারা যখন ১ম দিকে যাবেন তখন এরকম আসবে না। যেহেতু আমার অনেকগুলা ছিল, এদের এখানে অনেকগুলা ভিডিওতে এড করা নাই, ওইজন্য ও চাচ্ছিল বারবার। এইজন্য ডিস্টার্ব করছে। দেখেন, কি করছে? সুন্দর মতো এখানে আমার ইনটেক্সট সাইটেশনটা এড হয়ে গেছে। তো আমার এখানে অপশন দেওয়া ছিল, কোন অপশন ওই অপশন সিলেক্ট করা যায়। আপনি যখন ১ম ভিডিও ইউজ করবেন তখন ওখানে আপনি অপশন দিবে যে আপনি চাইলে কিভাবে এটা সাজেশন চান। সেক্ষেত্রে আপনি ওই ভেতরে ঢুকে সেই অপশনটা সিলেক্ট করে আপনি এটা ভ্যানকুভার স্টাইলে চান, আ এপিএ চান। আমার ধরেন এপিএ টা দরকার ছিল, আমি এপিএ টা চাইছি। এখন এইটার রেফারেন্স দেওয়ার দরকার। তাহলে আপনার কিছুই না, যেটা জুডিওতে এড করছেন দেখেন। আমি ধরেন এইটাই জুডিওতে এড করছি। এখন বাকি এই সবগুলো যদি আমি জুডিওতে এড করতাম, ধরেন সবগুলো জুডিওতে আমি যদি এড করতাম, তাইলে আমার কোন কাজ নাই। আমার খালি কাজ হচ্ছে সাইটেশন এড করা। রেফারেন্স সে অটোমেটিক করে ফেলবে। সে সিরিয়াল ওয়াইজ আমি যে স্টাইলে দিতে বলব সে রেফারেন্স অটোমেটিক করতে হবে। আমাকে কি কাজ করতে হবে? আমাকে এড বিব্লিওগ্রাফি তে ক্লিক করতে হবে। করলে সে অটোমেটিক দেখেন রেফারেন্সিং করে ফেলছে। এর উপরেই করছে। বেশি বড় হয়ে গেছে। ছোট কোনো কিছু নিলে ইজিলি দেখা হবে। ও আচ্ছা, এইখানে আরো অনেক কিছু ছিল। এইজন্য এখানে সে করে ফেলছে। ও সে অনেকগুলো নিছিল। এইজন্য সবগুলো এখানে সে দিয়ে দিছে আরকি। এই যে নেশনস, সেটা আবার চেঞ্জ করে WHO অর্গানাইজেশনের মধ্যে নেশনস এর এটা আগেরটাতে ছিল। আচ্ছা, কোনটা দিয়ে আপনাদের দেখাই, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। কারণ ও কি করছে? সবগুলোই করে ফেলছে। যেহেতু আগে থেকে আরো পেপার আমাদের মধ্যে নামানো ছিল, তো যেটা কালেক্ট করা ছিল, সবগুলো করে ফেলছে। দেখি দাঁড়ান। এগুলা সব আমি একটু কেটে ফেলি। আচ্ছা। এখন ধরেন আমার সাপোজ আমি আ আ এই লাইনে সাইটেশন করব। লাইন করে ফেলছি। আচ্ছা। ধরেন এই লাইনটা আমি সাইটেশন করব। সাপোজ আমি চিন্তা করছি। তো তাহলে কি করলাম?
এই লাইনটা কপি করলাম। মানে এটা তো প্রসেস না কপি করা। কিন্তু আমি আপনাকে বোঝাচ্ছি আর আমাকে তো সাইটেশন করতে হবে। আমি তো হাঁকাও একটা সাইটেশন করতে পারব না। আমি আবার আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। ধরেন আপনি সাইটেশন করবেন। এখন আপনাকে তো আপনি এটা লিখে লাইন লিখে বা আপনার যে লাইনটা হইছে বা আপনি যে পেপার থেকে সাইটেশন করবেন সেই পেপারের নামটা সার্চ দিলেন আরকি। দেওয়ার পরে আপনি পাইছেন। ধরেন এই পেপারে আপনি পাইছেন সাপোজ এটা আপনার টার্গেটেড পেপার আছে। তো তাইলে আপনি কি ওয়েতে করবেন? আমি আবার দেখাচ্ছি। এই সাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রেফ ম্যানে যাবেন। রেফ ম্যানে গেলে কি হবে? সে সুন্দর মতো একটু টাইম দিবেন। ও এটা আস্তে, আস্তে ঠিক মতো সে কপি করে নেবে। পুরো ইনফরমেশন সে কপি করে নেবে। তো এটা হলো। এর পাশাপাশি আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন ডিরেক্ট ওইটাতে। যদি কোনো কারণে ওই ক্লাসের কাজ না করে, তারপরে যদি এরকম আসে, হ্যাঁ? সেক্ষেত্রে আপনি আবার কি করবেন? এই যে জুটের অপশনটা আছে, আপনার যে এক্সটেনশন আছে এখানে আবার একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই পাশে আবার মানে এই পাশে কালেক্ট করে নিবে। যদি ওইভাবে হয় তাহলে এটা করার কোনো দরকার নাই। 2nd টাইম এটা করার কোনো দরকার নাই। বা অনেক ক্ষেত্রে ওইটা অ ব্লক হয়ে যায়। অনেক সময় কাজ করে না। হ্যাঁ? নেয় না। তখন আপনাকে ভেতরে ঢুকে এইটাতে ক্লিক করলে ও আস্তে, আস্তে ইনফরমেশন গুলা গেদার করে নেবে জুটের মধ্যে। হ্যাঁ? এটা আপনি দেখতেও পারবেন যে সে কিভাবে গেদার করছে এই দেখেন। আমি যে তখন এই দেখেন, আমি যে পেপারটার দরকার ফার্টিলিটি এই ২ টা করে ফেলছে দেখেন। এখানে পেপারটা এক্সট্রা করে ডাউনলোড দেওয়ার দরকার নাই। যদি ডাউনলোড দেওয়ার অপশন থাকে যে ডাউনলোড দেওয়ার দরকার নাই। পিডিএফ সহ চলে আসছে। আপনি চাইলে এখান থেকে এটা করতে পারেন। আপনি জুটের মধ্যে ডিরেক্ট পিডিএফ করতে পারেন। পিডিএফ করতে পারবেন কোনো দরকার নাই। এখানে হাইলাইটও করতে পারবেন, করতে পারবেন। মানে সব সুবিধা করতে পারবেন। এখানে আপনার লিস্ট অনুযায়ী পেপার থাকবে। আপনি তো অন্য কোথাও নামাবেন দরকার নেই। আপনার এই এটার মধ্যে আপনার রিলেটেড সকল পেপার গুলো ধরেন একটা ফোল্ডারে নামানো থাকবে গুছানো। যে এটা একটা আছে, এখানে একটা আছে। তো এখান থেকে আপনি চাইলে ডিরেক্ট এটা পড়তে পারবেন। এ নিয়ে চলে গেছে। যেহেতু নিউজ আর্টিকেল এটা তো আর ডাউনলোড থাকে না। যে পেপার গুলো ডাউনলোড করা যায় সেই জিনিসগুলা সুন্দর মতো সে এইখানে ডাউনলোড করে ফেলে নিজের মতো করে। হ্যাঁ? আবার এটা কিন্তু শুধুমাত্র যেগুলো ওপেন অ্যাক্সেস সেইগুলা। যেগুলো ধরেন ওপেন অ্যাক্সেস না, ওইগুলো কিন্তু আবার ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ওই আবার সাইহাবে গিয়ে ওইভাবে ওই প্রসেসে বা আনাস আর্কাইভ এসবে গিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখান থেকে আপনি এবারে পড়ে আপনার কোন লাইন পছন্দ হলে সেগুলো লিখলেন। হ্যাঁ? এটাও করতে পারেন। আবার দেখেন এই পাশটাতে আপনাদের এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই পাশে দেখেন ডিটেইলস দেওয়া আছে এটার। অথর নেম দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে। তারপরে যে এইটা এই যেহেতু আমি এটাতে ক্লিক করছি এটা সম্পর্কে ডিটেইলস দেওয়া আছে। আবার যদি এটাতে দেই হ্যাঁ, তাহলে এটা সম্পর্কে ডিটেইলস দেওয়া আছে। যেমন যে এটা যে জার্নাল আর্টিকেল দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, অথর নাম দেওয়া আছে। তারপরে আরো অথর নামগুলো দেওয়া আছে। ভলিউম নাম্বার দেওয়া আছে, ইস্যু ডেট দেওয়া আছে, পেজ নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে। অ্যাব্রিভিয়েশন জার্নালের অ্যাব্রিভিয়েশন নাম দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ কি দেওয়া আছে, এদের ডিওআই দেওয়া আছে, এসএসএন নাম্বার সবকিছু সে কালেক্ট করে ফেলছে। আপনাকে হাতে কলমে কিছুই করতে হয় না। এখন ধরেন আপনি এই জিনিসটা আপনি এই পেপারটা আপনি কি করবেন? রেফারেন্সিং করবেন। হ্যাঁ? বা ইনটেক্সট সাইটেশন করবেন। তাহলে কিভাবে করবেন? ওই আপনি এটাতে যাবেন, যে জায়গাটাতে দরকার সেই জায়গাটাতে একটা স্পেস দিবেন। দিয়ে এই জুটের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইটেশন এ যাবেন। গিয়ে আপনি এই দেখেন এই যে এই জিনিসটা চলে আসবে নতুন কোনো কিছু হইলে। যে আপনি কোন স্টাইলে চান। ধরেন আমি চাই হচ্ছে এপিএ 7th এডিশন এর চাই। হ্যাঁ? তাহলে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা চলে আসছে। এখানে দেখেন আমার কাছে আবার অপশন দিচ্ছে যে পেপারটা কি। সেক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে পারেন। অনেক ক্ষেত্রে হয় কি মাল্টিপল সাইটেশন করা লাগতে পারে। যে একটা লাইনের ক্ষেত্রে আমি মাল্টিপল সাইটেশন করব। সেক্ষেত্রে আপনি ধরেন ওইভাবে করে ৩-৪ টা আ নামাইছেন। এটা কি করবে? এইরকম অপশন দিবে মানে আপনার কাছে যে এই যে নিচে সাজেশনটা আছে। সাজেশনটা হচ্ছে রিকারেন্ট পেপারটা। যেটা মাত্রই পড়ছেন সেই রিকারেন্ট পেপারটা সাজেশন দিবে। বাকিগুলা কিন্তু সে সাজেশন দিবে না। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি একটা করে করতে পারেন বা একবারে অনেকগুলোও করতে পারেন। যেহেতু এটা আমার একটা কাজ। ধরেন আমি একটা দিলাম, দিয়ে সে এটা করে ফেলছে। আপনারা কি করতে পারেন? আপনারা এখানে ধরেন যদি আরেকজনকে আপনি রেফারেন্সিং করতে চাচ্ছেন, ধরেন এটা শেষ। এখন সাপোজ আমি আরেকটা ফাইল থেকে আমি আরো রেফারেন্স করব। এটাতে। এখানে আমি মাল্টিপল রেফারেন্সিং করব। আমি এমনি দেখাই আমার অন্য কোনো জায়গা থেকে। ধরেন এটাতে আমি এও লিখছে, একেও রেফারেন্স করব। এখন আরো একজন লিখতে পারছে। ধরেন আমার কথা হচ্ছে ম্যাথিউ। এই টাইপের অন্য কেউ একজন থাকতে পারে না? নাই। ধরেন এই যে মাহমুদুজ্জামান। মাহমুদুজ্জামান সে স্যালারিনিটি নিয়ে কথা বলছে। তো এও লিখছে এইটাতে ক্লিক করলাম। তো আপনারা কি করবেন? এই সময় যখন পেপার সার্চ দিবেন, হ্যাঁ? তো তখন অথর নেমের নামটা একটু ১-২ লেটার বা ৩ লেটার মনে রাখতে পারেন। যদি মাল্টিপল হয়। ধরেন আপনি একটা জায়গায় ইনটেক্সট রেফারেন্সিং করতেছেন, সেই ওই লাইনটা অনেক বড়। তো ওই লাইনটা ৪-৫ জনকে আপনি সাইটেশন করতে চাচ্ছেন। যে একজনকে করবেন না। আপনি ৪-৫ জনকে করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি একটা পেপারে ঐরকম করে কপি করে নিলেন। আর তারপরে আরেকটা সার্চ দিয়ে আরেকটা নিলেন, আরেকটা নিলেন, আরেকটা নিলেন। দেন ৪ টা পেপার আপনি পাইলেন।
এখন ৪ টা পেপারের সাইটেশন যে আপনি করতে যাবেন, ওরা কি করবে? ও শুধুমাত্র লাস্টে যে পেপারটা আপনি মানে ওই দিয়ে কপি করছেন সেটা আপনাকে সাজেশনে দেখাবে। সেক্ষেত্রে আপনার কি করতে হতে পারে? আপনি ওই যে ফার্স্ট নেমটা ২-১ লাইন লিখলে অটোমেটিক এভাবে চলে আসবে। এই যে যেমন দেখালাম ধরেন আমি আলম নামে করব। আলম। এই দিলাম, এই দেখেন আলম চলে আসলো। এখন ধরেন আবার ঝু নামে কারো করব। ঝু নামে নাই। তাহলে জ্যাং আছে। হ্যাঁ, ধরেন জ্যাং দিলাম। এই জ্যাং চলে আসলো। তাহলে কি হলো? আমার মাল্টিপল অথর হলো। এখানে আমি ক্লিক করব। এই সুন্দর মতো মাল্টিপল অথরকে সেট করে দিল। না আপনি যা দিবেন। এখন আপনার দরকার হচ্ছে এখানে রেফারেন্স লিস্ট। এই যে বিবলিওগ্রাফিতে ক্লিক করবেন। এই দেখেন এই পেজটা সে সুন্দর মতো রেফারেন্স লিস্ট দিয়ে দিচ্ছে। আপনাকে কিছুই করতে হবে না। ও ওর মতো গুছাইয়া দিবে। একদম এপি স্টাইলে যেভাবে দরকার সেম টু সেম স্টাইলে দিচ্ছে। কোথায় স্পেস দিতে হবে, কোথায় কি করতে হবে না করতে হবে সব ও করে ফেলছে। আমাদের অ্যালফাবেটিক্যালি করছে সে। সে আলম, এ, তারপর এম, তারপর জি এসবই করছে। না হলে আপনাকে চেঞ্জ করতে হতো। আপনাকে এইখানে যে ওয়ার্ডে গিয়ে এ টু জেড করতে হতো অনেক কাহিনী। তো এসব কিছু কেন দরকার? আর আপনি যদি চান, এছাড়াও যদি চান যে না আমি ভাই এগুলা কোনো কিছু আমার বিশ্বাস নাই, হ্যাঁ? কারো প্রতি বিশ্বাস নাই, বিশ্বাস করা ভালো আর কি ভুলভাল দেয় না। আপনার কোনো কিছুর প্রতি বিশ্বাস নাই বা অনেক ক্ষেত্রে হয় কি ওই জুটেরও অনেক ক্ষেত্রে এই যে ওই জিনিসটা নিল অনেক ক্ষেত্রে অনেক ডেট অনেক সময় নিতে পারে না। কারণ অনেক সময় ছবি-টবি থাকে তো ছবি অনেক পুরাতন পেপারগুলো থাকে কি থাকে ও ওরা কিছু পায় নাই ছবি আপলোড করে রাখছে। তো সেই ক্ষেত্রে ডেটটা অনেক সময় নিতে পারে না। ওই ক্ষেত্রে ডেটের জায়গায় আপনার ও কিছু দেখাবে না, ফাঁকা দেখাবে। তো সেই ক্ষেত্রে আপনি ডেটটা নিজেও বসাতে পারেন। চাইলে এডিট করে নিজেও বসাতে পারবেন। তো আপনি এক্সট্রা করে যদি চান যে না আমি ভাই জুটেরো-মেটেরো কোনো কিছু করব না। আমার স্যার বলছে হাতে কলমে করতে হবে। তাহলে আপনি এখানে সাইটে যাবেন। গিয়ে এখানে যে স্টাইল দরকার সেই স্টাইলটা এরকম কপি করবেন। কন্ট্রোল সি মেরে কপি করবেন। তারপরে এরকম এনালগ পদ্ধতিতে আপনি এখানে বসায় দিবেন। এনালগ পদ্ধতিতে এখানে বসায় দিবেন। দিলেন? এখন এটা তো আপনার ইয়া করা দরকার। ওই ঝুলন্ত ব্রিজ ঝুলায় দিতে হবে সরি। হ্যাঙ্গিং করা দরকার। হ্যাঙ্গিং করলেন কমপ্লিট। এখন আপনার দরকার এখান থেকে আপনি হচ্ছে ইনটেক্সট সাজেশন করবেন। তখন আপনি যে ওয়েতে মানে যে স্টাইলে আপনি করতে চান সেই স্টাইলের জিনিসটা আপনি লাস্ট পেনটা নিবেন, নিয়ে ওই হাতে কলমে ওটা বসাবেন। বসে ওই ব্র্যাকেট বসাবেন, নিজে হাতে বসায় দিবেন। ওটা হচ্ছে আপনি এনালগ পদ্ধতিতে। আর যদি চান যে না আমি একটু ডিজিটালাইজড পদ্ধতিতে করব, সেক্ষেত্রে এই দুটোর দিয়ে আমি আপনাকে দেখালাম। এই পদ্ধতিতে ইজিলি আপনারা সাইটেশন করতে পারবেন। তো এই তো আজকে এই পর্যন্তই। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমার মনে হয় আপনারা জুটেরো বুঝতে পারছেন জুটেরো কেমনে ইউজ করতে হয় আরকি। আর নাকি কারো কোনো কনফিউশন আছে? যদি কারো কনফিউশন থাকে একটু আরো জানায়া দেন। ভাইয়া বিবলিওগ্রাফিতে যেগুলো আসছে ফার্স্টে আমরা রোটারো দিয়ে অ্যাড করার পর ওগুলো তো অটোমেটিক সবগুলো নিয়ে চলে আসবে। হ্যাঁ। আমি তো এটাই বললাম আপনাকে। আচ্ছা আবার একটা জিনিস বলি। হ্যাঁ, ভালো কথা বলছেন। ওখানে কি আমাকে সিলেক্ট করতে হবে যে আমি এপিএ নিচ্ছি অর IEEE এর কিছু নিচ্ছি বা এরকম কিছু কি দিতে লাগবে? না। এইখানটাতে আপনাকে হচ্ছে কিছুই করতে হবে না। ও আপনি আগেই সিলেক্ট করবেন। এই যে ফার্স্ট এ যখন আপনি আছে না? ফার্স্ট এ আপনি সিলেক্ট করবেন হচ্ছে আপনি কি স্টাইলে নিবেন। ধরেন আপনি এমএলএ স্টাইলে নিলেন বা ভ্যানকুভার স্টাইলে নিলেন। তাহলে তো আপনি ইনটেক্সটটা তো চেঞ্জ করতে হবে। আপনাকে তো শুধুমাত্র বিবলিওগ্রাফি চেঞ্জ করতে হবে না। তো আপনাকে ইনটেক্সট সাইটেশনটা তো চেঞ্জ করতে হবে। কারণ সব তো সেম না। ফুল সাইটেশন। হুম। হ্যাঁ, পুরোটাই চেঞ্জ করতে হচ্ছে। তো আপনি কি করবেন? আপনি একটা পেপার লিখলেন। ধরেন একটা পেপার লিখলেন। তা আপনার আগেই এই বিবলিওগ্রাফি নিয়ে টেনশন করার দরকার নাই। আপনি পেপার লিখলেন, সেটা ধরেন ৫ লাইন লিখলেন। এই পর্যন্ত আপনার লেখা শেষ। হ্যাঁ? ধরেন এটা ডিলিট করে দিলেন। এটা রাখেন। ধরেন এই পর্যন্ত আপনার লেখা শেষ। আপনি কি করলেন? আপনি এই ১ম এ এটা সাইটেশন করছেন, ইনটেক্স সাইটেশন করছেন, করে জুটিতে এড করে দিছেন। তারপরে হচ্ছে আ এই লাইনটা আবার সেকেন্ড লাইন এই লাইনটা আবার সাইটেশন করছেন, করে জুটিতে এড করে দিছেন। তারপরের লাইন সাইড করছেন, সাইড করে জুটিতে এড করে দিছেন। এরকম ধরেন আপনি ১০ পেজ লিখছেন, ১০ পেজ পুরোটা আপনার জুটোতে ইনটেক্স সাইটেশন এড করা আছে। আপনার বিবলিওগ্রাফি নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি রেফারেন্স দিবেন, দিয়ে দেওয়ার পর ওই জায়গাটাতে ক্লিক করে খালি এই এড বিবলিওগ্রাফিতে ক্লিক করলে অটোমেটিক সে বসায় দিবে। পুরোটাই। মানে ফুলটা রেফারেন্স করে শেষে হচ্ছে যে বিবলিওগ্রাফি দিলে অটোমেটিক চলে আসবে। হ্যাঁ। মানে এখানে যে সব দিবে না কিন্তু। এখানে যে যতগুলার ইনটেক্স সাইটেশন আপনি জুটিরোতে বসাইছেন, ততগুলোই সে হুম। দিবে। যেগুলো আপনি হাতে বসাইছেন সেগুলো দিবে না। জুটিরোতে যতগুলো ইনটেক্স সাইটেশন বসাবেন সবগুলোরই সে রেফারেন্স লিস্ট নিজে দিয়ে দিবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল যেটা সাইহাব আর আনাস হচ্ছে যে আর্কাইভে পাবো না।
হ্যাঁ, সেটা হচ্ছে কি পেপার পালে কি পাওয়ার পসিবিলিটি আছে? বুঝি নাই। পেপার মানে পালে? সাইজ হাফ আর হ্যাঁ, আনাস আর পেপার পালে তাহলে তো আপনার ইয়া নিতে হবে আরকি আপনার ওই কি বলে? আ প্রিমিয়াম। প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে। আর প্রিমিয়াম ছাড়া যদি নেন তাহলে সেক্ষেত্রে তো ও তো লিমিটেড দেয়। আপনার তো পুরো পেপার পড়তে আর পারবেন না। প্রিমিয়ামটাতে কি দিবে ভাইয়া? পুরোটা তো দেয় না। আমি পেপার পালে আমি ওইভাবে ইউজ করি না। পেপার পালা যদিও মানে অতটা আইডিয়া নাই। আর কি কিন্তু আমি আমি হচ্ছে যে লেজিনেস এর ঠেলায় পেপার পারপ্লেক্সিটি এগুলো ইউজ করেছি। কিন্তু এগুলো থেকে আমার মনে হইছে কি যে আসলে আমার আ শেখা উচিত। কারণ আমি এত ফাঁকিবাজি করে তো আসলে রিসার্চ হয় না। ওই যেটা যে আপনিও বলছেন। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। হুম, এর আগে ক্লাস যারা করছিল তাদের আমি এই জিনিস সম্পর্কে একটা ধারণা দিছিলাম। তো হুম, হুম, আজকে এই জিনিসটা সম্পর্কে বলি যেটা আপনাদের কাজে লাগবে আরকি। এটা হচ্ছে আ হুম, আমার এখানে যারা আছে সবাই যেহেতু চাচ্ছে যে তাদের টার্গেটটাই হচ্ছে পাবলিকেশন করা বা উম উম আ রিসার্চ রিলেটেড কাজ করা আরকি মোটামুটি। যেহেতু সবাই জি, এই জি। উদ্দেশ্যে আসছে। নাহলে তো কিসের দরকার আপনি এনালাইসিস শেখার? তো সবথেকে বড় সমস্যা হচ্ছে গিয়ে আমাদের কি আমরা এআই আসাতে আমরা নিজেদের অনেক সময় চিন্তা করি যে এআই ইউজ করতে পারি না। তার মানে আমি পিছিয়ে পড়ছি। হ্যাঁ, সবার থেকে পিছিয়ে পড়ে গেছি। আমি হুম, এআই ইউজ করতে পারি না। মডার্ন টেকনোলজি আমাদের জানা উচিত তো। এআই ঠিকঠাক মতো ইউজ করা উচিত। তো এআই ইউজ হুম, করতে আমরা নিজেদের জ্ঞান আমরা শূন্য করে ফেলতেছি। আমি ফার্স্টে এটাই কাহিনী করছি। আমি কি করছি? আমি ফার্স্টে আমার একটা পেপার দরকার। আমি কি করছি? এআই দিয়ে লিখে ফেলছি। আমি এআই মানে লাস্ট ৭-৮ মাস ধরে এআই এর উপরে ছিলাম। ChatGPT উপরেও ছিলাম। প্রিমিয়ামও ছিল। সবগুলোরই প্রিমিয়াম ছিল আমার কাছে। ওটার উপর ঘাঁটতে আমি কি করছি? আমার একটা পেপার সুন্দর মতো গুছায়া এত সুন্দর করে আমি এআই দিয়ে লিখে ফেলছি। এখন তো লিখে ফেলছি। লিখে ফেলার পরে রেফারেন্সিং এ যেয়ে দেখি ওরে বাপরে! ভুলভাল রেফারেন্স দিয়ে দিছে। রেফারেন্স তো সে ঠিকমতো দেয় নাই। এখন এই রেফারেন্স যদি খুঁজতে যাই, ওই যে আমি বললাম ৮০ থেকে ১৫০ র মধ্যে আপনি রাখবেন। সে রেফারেন্স করছে ২৫০। মানে আমার পেপারটা আরো ভালো দেখানোর জন্য বা আমার রিভিউ পেপারটা আরো ভালো দেখানোর জন্য সে ২৫০ টা করছে। এখন সে ২৫০ টার জন্য আমাকে কি করছে? তা আবার প্রত্যেকটা সাজেশন ভুল। তা কোন লাইন কোথা থেকে নিছে এটা কি আমার খুঁজে বের করা সম্ভব? বা ২৫০ টা পেপার পড়া সম্ভব? সম্ভব তো না। তো আল্টিমেটলি আমি লাস্টে পড়লাম বিপদে। আমি তারপরে এই যে পেপার পাল এইসব দিয়ে আমি খোঁজা শুরু করলাম। খোঁজা শুরু করে আমি অ্যান্সার গুলা পাইলাম যে ওরা একটা অ্যান্সার দিল যে অথেন্টিক এই পেপার থেকে আসে। তারপর আমি দেখলাম যে হ্যাঁ, এই পেপারে হয়তো ১-২ লাইন আছে। তারপরে এটা যখন আমি আমার স্যারকে বা অন্য কাউকে দিছি তখন স্যার বলছে, "এই লাইন কোথায় আছে তুমি আমাকে দেখাও।" হুম। স্যার আমাকে বলছে, "তুমি এই লাইনটা কোথায় আছে তুমি দেখাও।" আমি তো দেখাতে পারি না। আমি তো স্যারকে বলতে পারি না, "স্যার আমি পেপার পালে বা এই পারপ্লেক্সিটি তে বলছি, অথেন্টিক সাইটেশন খুঁজে দাও। ফাইন্ড মি দ্যা অথেন্টিক সাইটেশন অফ দিস লাইন।" আমাকে অথেন্টিক সাইটেশন খুঁজে দিছে। এখন এই অথেন্টিক সাইটেশন আদৌ এর মধ্যে আছে কিনা আমি জানি না। আমি ওইটা সার্চ দিয়ে দেখছি যে না হেডিং ম্যাচ করে। যেহেতু ক্রিসপার ক্রেস9 নেই কথাবার্তা। তার মানে ওর ভেতরে তো এই লাইন থাকবেই। এটাই স্বাভাবিক। তো এই স্বাভাবিকের চিন্তা করতে গেছি স্যার যখন আমাকে লাইন দেখাতে বলছে আমি আর দেখাতে পারি নাই। আবার আরেকটা সমস্যা হচ্ছে কি এই এআই ইউজ করতে না এআই ইউজ করা যাবে না তার কোনো দরকার নাই। কিন্তু এটা কারা ইউজ করবে? যাদের রিসার্চ সম্পর্কে অনেক বেশি ধারণা আছে, অনেক বেশি জ্ঞান আছে। হ্যাঁ? ধরেন আমার স্যার বা আমাদের যে প্রফেসররা আছে। তারা কি করছে? তারা লিখতে তারা এক্সপার্ট। তারা কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারে। তারা জানে যে কোন জায়গায় কোন ভুল দিতেছে, কোন জায়গাটা ঠিক দিতেছে, কোন জায়গাটা ঠিক করা উচিত, কোন পজিশনটা ঠিক করা উচিত বা উচিত না। তারা সবকিছু সে জানে। তো আপনি তো জানি না। আমরা তো নতুন। তো আমাদের এটা হচ্ছে পেপার পড়তে, লিখতে শিখতে হবে। আমরা কি করতেছি? আমরা ওই এআই ইউজ করতেছি। এআই কি করতেছে? সুন্দর করে পেপারটা গুছায় লেখা দিচ্ছে। তো আল্টিমেটলি কি হচ্ছে? আমাদের লেখার অভ্যাসটা হারায় যাচ্ছে। আমি গ্যারান্টি দিয়ে বললাম, আপনি একটা পেপার এআই ইউজ করেন বা ১ মাস আপনি এআই ইউজ করেন। তারপরে আপনি নরমালি কিন্তু আ Facebook এ বা কোথাও ইজিলি আপনি ১৫-২০ লাইন লিখতে পারেন। বা আ গল্প লিখতে পারেন। অনেকে তার সোশ্যাল মিডিয়ায় অনেক গল্প লেখে, অনেক কিছু লেখে, ব্লগ-টগ লেখে। আপনি এআই ইউজ করেন, আপনি ১ মাস পরে ব্লগ লিখতে পারবেন না আরকি। আপনি যত বড়ই ব্লগার হন না কেন। কনফিডেন্ট লেভেল একদম বিলো করে দিচ্ছে। হ্যাঁ। আপনি তখন চিন্তাই করতে পারবেন না। আপনি চিন্তা করতে নিয়ে মাথা ঘুরে উঠবে, "কে রে ভাই কিভাবে লিখবো? আমি লিখতেছি এটা ভুল হচ্ছে মনে হয়। না ঠিক হচ্ছে না।" ওইভাবে গুছায়া হচ্ছে না। বা আপনি যে চিন্তা করতেছিলেন। কারণ একটা পেপারে মানুষ কিভাবে লেখে? এটা পেপার লেখার নিয়মটা কি? পেপারে সুন্দর একটা স্টার্টিং থাকবে। তারপরে আবার যে স্টার্টিং পয়েন্টে শুরু করব, সেটা দিয়ে সুন্দরভাবে একটা এন্ডিং হবে। ধরেন আপনি হুম, একটা পেপার লিখবেন হচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটির কথাই চিন্তা করেন যে আপনার ইউনিভার্সিটির আ আ কি চাঙ্গারপুল নিয়ে আপনি একটা জিনিস লিখবেন। যে চাঙ্গারপুলে গিয়ে আপনি খাওয়া-দাওয়া করেন, এই জিনিসটা লিখবেন। তো চাঙ্গারপুলের ওই জায়গাটাতে শুরু করলেন যে আপনার এই কোথায় অবস্থিত, কোথায় গেছেন, ওখানে কি খাবার পাওয়া যায় এই সম্পর্কে একটু বিস্তারিত করে তারপর ডিটেইলস জায়গাটাতে ওই প্যারাতে ডিটেইলস ওই সম্পর্কে সকল বিস্তারিত তথ্য দিলেন। কিরকম খাবারের দাম কেমন, টেস্ট কেমন দিয়ে লাস্টের দিকে আবার একটা সুন্দর লাইন দিয়ে শুরু করলেন। শেষ করলেন। কিরকম সুন্দর লাইন দিয়ে শুরুর লাইনটা কিরকম হতে পারে? যে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে ১০,০০০ স্টুডেন্ট আছে। এই ১০,০০০ স্টুডেন্টের হল ব্যতীত খাবারের অভাব পূরণ করে চাঙ্গারপুল। একটা সুন্দর একটা জিনিস দিয়ে শুরু করলেন। যে অনেকে না খায় থাকে ৩ বেলা খাওয়ার পরে ক্ষুধা লাগলে তাদের খাওয়ার অভাব পূরণ করতেছে চাঙ্গারপুলটা।
তারপরে লাস্টের দিকে শেষ করলেন যে ভালো, ভালো খাবার খায়ে আপনাদের একটা তৃপ্তি হচ্ছে বা ভাল লাগতেছে বা যেকোনোভাবেই একটা যে স্টার্টিং পয়েন্টে শুরু করলেন এন্ডিংটাও যাতে ঐরকম করে থাকে, একটা গুছানো থাকে। কিন্তু আপনি যখন এআই তে লিখতে যাবেন, ও কি করবে? ও এত সুন্দর করে আপনাকে গুছায় স্টার্টিং এন্ডিং পয়েন্ট দিবে। আপনি যে অনুযায়ী কমান্ড দিবেন তাই তো দিবে। আপনি ওই যে থিংকিং করতেছিলেন, পরে যখন নিজে লিখবেন, তখন আপনি স্টার্টিং পয়েন্ট খুঁজে পাবেন না। বুঝতে পারছেন? তখন আপনি এন্ডিং জি। পয়েন্ট খুঁজে পাবেন না। তখন আপনার পেপারটা খাপছাড়া হয়ে যাবে। এইখানে এক জায়গায়, ওইখানে এক জায়গায়, ওইখানে এক জায়গায়। তখন যখনই আপনি এটা পাবলিশ করতে যাবেন না, তখন নিবে না। তো এজন্য সবার কাছে আমার অনুরোধ, আপনারা এআই ইউজ করবেন যেখানে না হলেই না, যে জিনিসগুলোতে না হলেই না। আমি আপনাকে বলে দেবনি কোন, কোন জায়গাগুলোতে আপনি এআই ইউজ করবেন। আবার এআই ইউজ করবেন না এরকমও না। এআই ইউজ করতে পারেন। কোন, কোন জায়গাতে করতে পারেন? যে আপনি চাচ্ছেন, জি। আপনি একটা পেপারের করতে চাচ্ছেন। মানে আপনি চাচ্ছেন যে আপনি একটা রিভিউ পেপার লিখবেন। আপনার কাছে একটা টাইটেল আছে। যে আপনি চাচ্ছেন হচ্ছে আ আ আ কমন ভেজিটেবল ডিজিজ সম্পর্কে আপনি একটা পেপার লিখবেন। যে বাংলাদেশে ভেজিটেবল হয়, আপনি ৫ টা ভেজিটেবল চিন্তা করছেন। যে ৫ টা ভেজিটেবলের ডিজিজ সম্পর্কে আপনি একটা রিভিউ পেপার লিখবেন। কি পরিমাণ ডিজিজ হয় এ সম্পর্কে যারা আলোচনা করছে, এগুলো সব মিলে একটা রিভিউ পেপার লিখবেন। এখন এটা আপনার মাথায় আছে। এখন আপনি খুঁজে পাচ্ছেন না বা আপনি একটু চিন্তা করতে পারতেছেন না বা আপনার অনেক পেপার পড়তে হবে যে আপনি এটাতে কি, কি ই আ মানে হেডিং বা সাব হেডিং দিবেন। টাইটেল আপনি পাইলেন। এখন হেডিং বা সাব হেডিং কি, কি দিবেন? বা এখানে টেবল অফ কনটেন্ট এ কি, কি জিনিস আপনি রাখতে পারেন। সেই ক্ষেত্রে আপনি এআই ইউজ করতে পারেন। ও আপনাকে সাজেস্ট করতে পারে। ভালো, ভালো জার্নাল গুলো সাজেস্ট করে ও সাজেস্ট করতে পারে যে ধরেন ১৫-২০ টা হেডিং, সাব হেডিং সে সাজেস্ট করতে পারে। বা আপনি চাচ্ছেন যে আপনি এখানে একটা ফিগার দিতে যাচ্ছেন। এটা পেপারে আপনাকে ফিগার দেওয়া প্রয়োজন। এখন এই ফিগারটা কিরকম হবে? হ্যাঁ? ধরেন কি রকম বলা যায়? ধরেন প্লান্ট ডিজিজ ম্যানেজমেন্ট এর একটা ফিগার দিব। যে আমি চিন্তা করতেছি যে হচ্ছে এই একটা প্যাথোজেন এই প্ল্যান্ট এর উপর অ্যাটাক করতেছে। এরকম টাইপের একটা ফিগার গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট আমার বানানো দরকার। এটা আমি কিভাবে বানাবো? আপনার মাথার মধ্যে অনেক রকম আইডিয়া নাও আসতে পারে। আসতেছে কিন্তু ওটা কিভাবে গুছাবেন এই আইডিয়া না আসতে পারে। সেক্ষেত্রে আপনি Gemini ইউজ করতে পারেন। Gemini দিয়ে ওখানে গেলে Gemini আপনাকে একটা ওই অনুযায়ী কনটেক্সট অনুযায়ী আপনাকে একটা বা ২ টা ৩ টা করে আপনাকে সাজেশন টাইপের আ পিকচার বা গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট বানায় দিবে। ওগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। এআই দিয়ে কোন কিছু ইউজ করতে পারবেন না। একটা জিনিসও আপনি পেপারে ইউজ করতে পারবেন না। হ্যাঁ? কারণ সে আপনাকে ধরে ফেলবে। তো এগুলোর কোন কিছু আপনারা ইউজ করতে পারবেন না। কিন্তু ওইটা আপনাকে আইডিয়া দিবে যে কিভাবে আপনি Adobe Illustrator বা আরো যে জিনিসগুলো আছে আরকি। এইসব জায়গা দিয়ে আপনি PowerPoint এসব দিয়ে আপনি কিভাবে ওইটার কাছাকাছি টাইপের একটা আ ফিগার আপনি বানাতে পারেন। তো এই সম্পর্কে আপনাকে ধারণা দিবে। এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনি এআই ইউজ করবেন। ওই টেবল অফ কনটেন্ট সম্পর্কে আপনার ধারণা নেওয়ার ক্ষেত্রে এআই ইউজ করবেন। হ্যাঁ? বা এইসব জায়গা আপনি আপনার পেপার লিখে ফেলছেন, সবই ঠিক আছে। এখন চিন্তা করতেছেন বাকি পোরশনটা আর কি দিলে ভালো হয়? তখন আপনি টাইটেল দিয়ে আপনি বললেন যে আপনার পেপারে আপনি এই সাব হেডিংস গুলা দিছেন। এর পাশাপাশি আমি কি এড করতে পারি? যেটা আরো বেশি লুক্রেটিভ হয়। সেক্ষেত্রে সে আপনাকে ৩-৪ টা অপশন সাজেস্ট করতে পারে। ওইখান থেকে আপনি একটা কিছু দিতে পারেন। কিন্তু আপনি আবার অনেকে আবার কি করে? ডেটা এনালাইসিস জানে না। সে কি করে? এরকম অনেকেই আছে আমার ফ্রেন্ড সার্কেল। সে জানে যে বাপরে ChatGPT আছে। সে ChatGPT তে একবারে ধরেন যাদের প্রিমিয়াম নাই নরমালটা আছে। সে দেখছে কি একটা টেবিল দিয়ে বলছে যে তাহলে এটা এনালাইসিস করে দাও। তো ChatGPT করে দিছে। সে বুঝছে তাহলে যদি আমি ডেইলি এরকম করে ২ বার করে টেবিল দিতে পারি। লিমিট যেহেতু শেষ হয়ে যায় না বা যার প্রো আছে সে চাচ্ছে যে আমি ChatGPT এনালাইসিস করে ফেলব। আপনি এনালাইসিস করলে আপনি যখন এই ডেটাটা দিতে যাবেন, এই ডেটা তো ওয়েবসাইটে থেকে যাবে ভাই। আপনার নিজের ডেটা নিজেকেই প্লাজারিজম দেখাবে। তো এই ভুল হুম। কেউ করেন না যে ChatGPT বা এই এআই প্ল্যাটফর্ম গুলোতে আপনার ডেটা গুলো আপলোড কেউ কোনদিন কইরেন না। বা আপনি যেটা লিখতেছেন সেটা যাতে আপলোড ভুলেও কেউ কোনদিন কইরেন না। হ্যাঁ? কারণ না হলে নিজের ফাঁদে নিজেই পড়বেন। কারণ আপনার এই কষ্টগুলোর কোনো দামই থাকবে না। তো যারা এআই ইউজ করবেন খুবই স্পেসিফিক্যালি গুছায় এআই ইউজটা করবেন। যেকোনো জায়গায় ইউজ করার দরকারই নাই। নরমালি লেখেন। নরমালি লিখলেই এনাফ। ঠিক আচ্ছা আর আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। আ কারো কোনো কোয়েশ্চেন? আমি আপনাদের মেইনলি নিবো হচ্ছে RStudio ক্লাসটা। RStudio এর মাধ্যমে আপনাদের এনালাইসিসটা দেখাবো আপনাদের। আর হচ্ছে এটাই আমার ক্লাস। আর আজকের ক্লাসটা আমার ছিল না। তারপরেও যেহেতু ওরা কেউ নাই, এইজন্য আমি আপনাদের আজকের ক্লাসটা নিলাম। মোটামুটি ধারণা দেওয়ার জন্য আরকি। এই জুটের মেইন প্ল্যানই ছিল আপনাদেরকে রেফারেন্স দেখানো, জুটের ওটা দেখানো। আর ডেটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। যারা রিসার্চ করতেছে তাদের ডেটা সম্পর্কে আইডিয়া আছে। এত নতুন করে আইডিয়ার দরকার নাই। আর যদি আর যাদের নাই সেজন্য আমি তাদেরকে এই পিডিএফটা শেয়ার করে দিবো না। এখানে ডিটেইলস লেখা আছে। এই ডিটেইলস গুলো আপনারা পড়ে নিবেন। পড়ে নিলে আইডিয়া হয়ে যাবে আরকি। ফাহিম কোনো কোয়েশ্চেন আছে নাকি তোর? তুই ক্লাসে লাস্টের দিকে আসিস কাহিনী না কি? ভাই, কোশ্চেন নাই।
ওই ডিসকানেক্ট হয়ে গেছিল। ইন্টারনেট সমস্যা। কলের মধ্যে বোঝা গেছে। আচ্ছা, তাহলে তো কারো কোনো কোয়েশ্চেন নেই। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে আবার দেখা হবে আপনাদের।